টপিক হচ্ছে ক্যাপাসিট্যান্স ক্যালকুলেশন। অলসো এই পার্টটা হচ্ছে বেশি একটা বড় না এন্ড সিমিলার টু ইন্ডাকটেন্স। সো আজকে আমরা শর্ট ট্রান্সমিশন লাইনও অল্প একটু দেখব। আর নেক্সট ক্লাস আই গেস শর্ট এন্ড মিডিয়াম কমপ্লিট হয়ে গেলে আই গেস মিডের জন্য সব হয়ে যায়। মেবি স্যাগ অ্যাড হতে পারে, সো এটা এই উইক পরে বোঝা যাবে। সো আজকে প্রথম আমরা একটু ক্যাপাসিট্যান্স ক্যালকুলেশন দেখি। সো লাইক ইন্ডাকটেন্স, এখানেও জাস্ট একটা সিঙ্গেল সূত্রই তোমাদের। এখানে জাস্ট ডিফারেন্সটা হচ্ছে লন ডি ওভার আর, সেম জিনিসই, বাট হচ্ছে এটা আর কি মাল্টিপ্লাই না, এটা হচ্ছে গিয়ে তোমার আকারে আছে, ডিভিশন আকারে আছে, পার্থক্য এটাই। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এই সূত্রটা অনলি লাইন টু নিউট্রালের জন্য প্রযোজ্য আর কি। সো অনলি লাইন টু নিউট্রাল যখন ক্যাপাসিট্যান্স ক্যালকুলেট করব, তার মানে হচ্ছে যদি এরকম তিনটা লাইন থাকে, তাহলে আমি যদি ক্যাপাসিট্যান্স ক্যালকুলেট করতে চাই তাহলে জিনিসটা হবে এরকম আর কি। এই ক্যাপাসিট্যান্সটা ক্যালকুলেট মানে এই সূত্র দিলে এই ক্যাপাসিট্যান্সটা ক্যালকুলেট হবে আর কি। সো এই আর হচ্ছে গিয়ে এই ওয়্যারের রেডিয়াস, ডি হচ্ছে গিয়ে বেসিক্যালি এই ডিসটেন্সটা, এন্ড দেন এপসিলন নট হচ্ছে বেসিক্যালি কনস্ট্যান্ট 8.85 আর কি ওইটা। তো যাই করি না কেন ক্যাপাসিট্যান্স আর কি এরকম থাকে, আই গেস ল্যাবে দেখছো ট্রান্সমিশন লাইনের সাথে, যেটা হচ্ছে লাইন টু আর্থ। লাইন টু আর্থ বা নিউট্রাল বলা একই কথা, মানে এখানে যদি নিউট্রাল থাকে ওই আর কি একই কথা দাঁড়ায়। although they're not the same, but সূত্রে মানে মিনিং মানে এখানের ওই মিনিংটা সেম। সো এটা অনলি অ্যাপ্লিকেবল হচ্ছে লাইন টু নিউট্রালের জন্য। হাউএভার লাইন টু লাইনের মধ্যে যদি করতে যাই তাহলে জাস্ট সিম্পলি এখানে টুটা হবে না, ঠিক আছে? এটা ডেরিভেশনটা তোমাদের বইয়ে দেয়া আছে, এন্ড আই গেস স্যারও হয়তো দেখাইছে সূত্রটা কিভাবে আসে। সো ওখান থেকে আর কি জিনিসটা আসছে। বাট ইউজুয়ালি আমাদের যেটা থাকে সেটা হচ্ছে লাইন টু নিউট্রালটাই। আমরা যখন প্রবলেম দেখবো লেখাই থাকে এটা যে কি বের করতে বলছে এক্স্যাক্টলি। সো আমরা কিছু এক্সারসাইজে দেখি এখানে। আর বাই দ্য ওয়ে ক্যাপাসিট্যান্স ক্যালকুলেশনটা জাস্ট একটু বলে রাখি, সেটা হচ্ছে আমরা যে ওই যে ইম্পিডেন্স ডায়াগ্রাম ড্র করছিলাম না একটা ট্রান্সমিশন লাইনের, সো দেখতে কেমন হয়, একটা ইন্ডাকট্যান্স থাকে, একটা রেজিস্টিভ ব্রাঞ্চ থাকে, আর কি দুই পাশে দুইটা ক্যাপাসিটর থাকে। সো বেসিক্যালি এই ক্যাপাসিটরটার ক্যালকুলেশনটাই আমরা এখন করতেছি, এন্ড এটা কেন হয় আর কি তখন এক্সপ্লেইন করা হয়েছে, বেসিক্যালি ফ্যারান্তি ইফেক্ট বা হচ্ছে ওই যে কিসের কারণে হয়, ভোল্টেজের ডিফারেন্সের কারণে হয়। সো যাই হোক আমরা তাহলে প্রবলেমটা দেখি, বইয়ের প্রবলেম। তো তোমাদের সাজেস্টেড আছে স্টিভেনসনের বইয়ের একটা প্রবলেম 3.2 আই গেস, ওটা আই গেস লেকচারে দেয়া আছে। আর বাকিগুলো হচ্ছে সব ভিকে মেহতার বই, ওই যে পাওয়ার সিস্টেম এন্ড প্রিন্সিপলস অফ পাওয়ার সিস্টেম ওইটা। সো এটা আমাদের প্রবলেম নাম্বার 1। সো 9.12 থেকে শুরু করুন, তোমাদের অ্যাকচুয়ালি 9.11 থেকে 17 পর্যন্ত। তো যাই হোক এখানে হচ্ছে a three phase overhead transmission line has its conductor arranged at the corners of an equilateral triangle of 2 meter sides. Calculate the capacitance of each of the line conductor per kilometer. So এখানে কথাটা বলছে কি per kilometer, আর given that the diameter of each conductor is 1.25. ও বাই দ্য ওয়ে এখানে আমরা যে সূত্র লিখছি अगेन ওই সেম জিনিস, এখানে কিন্তু রেশিও আছে ডি আর আর এর। সো এখানে আমি যে ইউনিটি দিয়ে ক্যান্সেল আউট হয়ে যাবে। এই যে ফ্যারাড ওভার মিটার, এই জিনিসটা হচ্ছে এপসিলন নট এর আর কি ইউনিট। সো ওটা হচ্ছে পারমিটিভিটি ইন ফ্রি স্পেস প্রবাবলি, বাট যাই হোক এটা আমরা ওই এপসিলন নট দিয়েই করি, লাইক এয়ার বা অন্য কোনো মিডিয়ামের জন্য করি না ইউজুয়ালি। সো এই ইউনিটটা আর কি আমরা এখানে জানিয়ে ক্যালকুলেট করি না কেন সবই ঠিক আছে, মানে এরকমই থাকবে, এটা চেঞ্জ হবে না। সো এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের কোশ্চেনের প্যাটার্নটা থাকবে একেবারে সেম ইন্ডাকটেন্সের মতোই, যে সূত্রটা ভিন্ন থাকবে। আরেকটা জিনিস হচ্ছে আমরা স্টেপ 1 এ ইন্ডাকটেন্সের জন্য যেটা করছিলাম সেটা হচ্ছে রেডিয়াসটা বের করছিলাম, জিএমআর, রাইট? জিওমেট্রিক আর কি এটা। তো এখানে জিএমআরটা লাগবে না, কারণ হচ্ছে কি ক্যাপাসিট্যান্সের কারণে ওই যে রেডিয়াস, কন্ডাক্টর রেডিয়াস হওয়ার আর কি ইফেক্ট নাই, দ্যাটস ওয়াই। ঠিক আছে, সো আমরা স্টিল স্টেপ 1 ই লিখি এটা। ও তার আগে হচ্ছে স্টেপ 0, যেটা হচ্ছে তোমাদের কুইজের জন্য আর কি ইম্পর্টেন্ট ছিল। কুইজে আর কি তোমাদের দেয়া দেয় না, ডায়াগ্রাম দেয়া দেয় না, একটা ডায়াগ্রাম দেয়া ছিল, বাট ওটা হচ্ছে জাস্ট ইনসুলেটরেরটা। সো তোমাদের ডায়াগ্রামটা এঁকে নিতে হতো মানে ক্যালকুলেশনের সুবিধার্থে। সো স্টেপ 0 হচ্ছে আগে ডায়াগ্রামটা এই করে নেই, ড্র করে নেই। সেটা হচ্ছে কি বলছে সেটআপটা কেমন, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অফ 2 মিটার সাইড, ঠিক আছে? সো জাস্ট একটা ট্রায়াঙ্গেল হবে, ওটার প্রত্যেকটার সাইড হবে 2 মিটার। সো ফার্স্ট ডায়াগ্রাম, এটা ড্র না করলেও হবে, ড্র আমাদের করতে বলা নাই, এই কোশ্চেনও বলা নাই, ইভেন তোমাদের কুইজের কোশ্চেনও বলা নাই, ডায়াগ্রাম ড্র না করে করলেও হবে, সমস্যা নেই। তো এগুলো হচ্ছে সব সাইজ হচ্ছে 2 মিটার। সো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এখন হচ্ছে স্টেপ 1 হচ্ছে আমাদের কি ছিল, ওই যে জিএমআরটা বের করা, ঠিক আছে?
এখন আমাদের তো এখানে জিএমআর এর দরকার নেই ক্যাপাসিট্যান্স, বাট আমরা স্টিল ওইটার সাথে সামঞ্জস্য রাখার জন্য জাস্ট আর ক্যালকুলেশনটা দেখাই দিলাম, ঠিক আছে। এখানে যেহেতু বলছে ডায়ামিটার, সো তার মানে 1.25 যেটা আছে ওটা ডিভাইডেড বাই 2 হবে, বাট ওই যে 0.778 এর দিয়ে আর গুণটা হবে না, এখানে যে রেডিয়াস আছে আমাদের ওইটা রাখলেই হবে। তো এটা এটা আসে হচ্ছে সেন্টিমিটারে, এটা হচ্ছে 0.625 সেন্টিমিটার, ঠিক আছে। দেন স্টেপ 2 তে কি ছিল আমাদের জিএমডি বের করা, রাইট? এখানে হচ্ছে আমরা জিএমডি বের করব। সো ওই अगेन প্রসেস সেম, এটা জিএমডি জিনিসটা হচ্ছে জাস্ট আমরা মিন ডিসটেন্সটা বের করতে চাইতেছি, জিওমেট্রিক মিন ডিসটেন্সটা। সো ডি ইজ ইকুয়াল টু, তাহলে মানে এই যে সূত্রের যে ডি আছে এটা ইকুয়াল টু হবে এই যে প্রত্যেকটা সাইড কে মাল্টিপ্লাই করতে হবে আর অততম রুট হবে। সো এখানে হচ্ছে প্রত্যেকটা সাইড কত 2 মিটার করে, সরি 2 মিটার করে, 2 মাল্টিপ্লাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই 2। এখন যখন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলে ওই সাইড আর জিএমডি সব সেম হয়ে যায়, তো তার মানে 2ই আসবে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে মিটার, এটাকে এই সেম ইউনিটে আনতে হবে। সো এটাকে 100 দিয়ে গুণ দিলাম, সো 200 সেন্টিমিটার। সো ভেরি ইজি। দেন হচ্ছে স্টেপ 3 তে কি করছিলাম, জাস্ট সিম্পলি ক্যাপাসিট্যান্সটা ক্যালকুলেট করছিলাম। তো এখানে অ্যাকচুয়ালি আরেকটু বেশি কাজ করতে হয়। আমরা তো এক্স ইন্ডাকটেন্স দিয়ে কি বের করছিলাম, রিঅ্যাকট্যান্স বের করছিলাম। সো ক্যাপাসিট্যান্সের জন্য তো একটা রিঅ্যাকট্যান্স আছে, সো ওটাও ক্যালকুলেট করা যায়। দেন আরেকটা এক্সট্রা স্টেপ আছে, সেটা হচ্ছে চার্জিং কারেন্ট। ওটা সব ম্যাথে চায় না, এটাই চায় না, বাট পরেরগুলো দেখবা চাইছে। সো আমরা ওইটার আরেকটা দেখবো, দেন শর্ট ট্রান্সমিশন লাইন আমরা সুইচ করব। সো এখানে বলছে আচ্ছা, সব প্যারামিটারস তো জানাই আছে আমাদের, আমাদের জাস্ট বলছে পার কিলোমিটার। সো এই কথাটা খেয়াল রাখতে হবে, আমাদের যেটা সূত্র দিলে আসবে সেটা হচ্ছে ফ্যারাড পার মিটার। সো এটাকে কিলোমিটারে কনভার্ট করতে হবে। আমাদের কুইজেও কিন্তু আসছিল রাদার দ্যান পার কিলোমিটার, ওখানে 150 কিলোমিটার বা 100 কিলোমিটার ছিল আরেক সেকশনে। তো তখন কি তোমার আর কি ওইটা পার কিলোমিটার বের করে দেন আবার হচ্ছে এত দিয়ে গুণ দিতে হতো। তো যাই হোক, এখানে আমরা ওই সেম কাজটাই করব। সো সি ইজ ইকুয়াল টু টুয়াইস বাই এপসিলন নট, সরি টুয়াইস বাই এপসিলন নট ডিভাইডেড বাই লন ডি ওভার আর। ডি হচ্ছে জিএমডি আর আর হচ্ছে জিএমআর না, এখন হচ্ছে ডিরেক্ট রেডিয়াসটাই। সো টুয়াইস পাই তো কনস্ট্যান্ট, অ্যাকচুয়ালি উপরেরটা পুরোটাই কনস্ট্যান্ট, টুয়াইস পাই। আর এটা হচ্ছে 8.85 × 10⁻12, 8.854 আছে। এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেটরও আছে তোমাদের, আর মাঝে মাঝে দেখছি স্যার এটা দিয়েও দেয়, বাট একটাই কনস্ট্যান্ট, তো মনে রাখাটাই বেটার, ইনটু 10⁻12। আর এই কনস্ট্যান্টটা ইম্পর্টেন্ট, কারণ এই কনস্ট্যান্টের ইউনিটি তোমার আর কি এই সূত্র দিয়ে যতই ক্যালকুলেশন করতেছো ওইটা ইউনিটটা আসবে। সো এখানে লন কি ডি ওভার আর, সো 200 ওভার 0.625, সো 200 ওভার 0.625। এখন হচ্ছে এখানে যত আসে, ও বাই দ্য ওয়ে এখানে দেখবা অনেক জায়গায় লগ ই লেখা আছে, এটা বারবার বলি যাতে ভুল না হয়। লগ ই আর লন এক কথা, কিন্তু লগ আর লগ ই এক কথা না। লগ মানে হচ্ছে শুধুমাত্র লগ হচ্ছে লগ 10, এটা দিলে কিন্তু ভুল হবে এখানে। তো ভালো হয় লন লিখে লন ক্যালকুলেটরে দেওয়াটাই। তো যাই হোক, এটা আসে হচ্ছে 0.0096, খুবই ছোট ভ্যালু আসবে যেহেতু ক্যাপাসিটেন্স মাইক্রোফ্যারাড বা ন্যানোফ্যারাড রেঞ্জে আসে এগুলো ইউজুয়ালি। তো 0.0096, ইভেন এটা আরো অনেক ছোট রেঞ্জে আসছে, এটা হচ্ছে 10⁻⁹ অলরেডি চলে আসছে, আবার দশমিকের পরে অনেক কিছু আছে। সো এটাকে লেখা যায় হচ্ছে 9.6 পিকো, পিকো না পরেরটা ন্যানো। সো 9.6 পিকো মানে পি, ছোট হাতের পি এফ ওভার এম। আচ্ছা, এটা আগেই কনভার্ট করছি, বাট এখানে বলছে কিলোমিটারের কথা। সো 1000 দিয়ে আবার গুণ হবে এটা। সো এটাকে যদি আবার 1000 দিয়ে গুণ দিই তাহলে 9.6 আর কি ন্যানো ফ্যারাড হয় পার মিটার। তো যাই হোক, এটা যত কিলোমিটার বা যত মিটার বলবে, এখানে মিটারও বলতে পারে, লাইক ধরো 10 মিটারের জন্য কত হবে বা সেন্টিমিটার, যাই বলুক না কেন, জাস্ট সিম্পলি ওটা দিয়ে গুণ দিবা। তো যাই হোক, এটা হচ্ছে তোমার এটা পার কিলোমিটার হবে, এটা মিটার লিখছি, এখানে হচ্ছে ন্যানো ফ্যারাড পার কিলোমিটার, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের স্টেপ 3.5 ছিল, যে আমাদের যত ডিসটেন্সের জন্য বলবে, কারণ আমাদের ট্রান্সমিশন লাইনটার তো একটা সার্টেন ডিসটেন্স আছে, সো ওই ডিসটেন্স অনুযায়ী আর কি আমাদের ই করতে হবে। এখন স্টেপ 4, সরি এটা 4 না, এটা 3.5। এখন স্টেপ 4 এটা এখানে চাই না, এখানেই আমাদের ম্যাথ শেষ, এটাই আমাদের অ্যান্সার। সো এখানে আরেকটু কিছু থাকতে পারতো, সেটা হচ্ছে গিয়ে রিঅ্যাকট্যান্স বের করার কথা, এটা হচ্ছে স্টেপ 4, এন্ড স্টেপ 5 হচ্ছে ওই ক্যাপাসিটিভ চার্জিং কারেন্টটা বের করার কথা। সো
যদি চার্জিং কারেন্ট বলে শুধুমাত্র এত কিছু না বলে তাও আমাদের এই সবগুলোই করতে হবে। সো আমরা ওইটারই একটা ম্যাথ দেখি যেখানে চার্জিং কারেন্ট চাওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এর পরেরটাই চার্জিং কারেন্টের কথা বলা হয়েছে, ওখানে দেখবো যে সব বের করা লাগছে এমনিতেই, ঠিক আছে। সো কোশ্চেনে অবভিয়াস বলা থাকে না, মাঝে 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 আর কি কিছু জিনিস আমাদের ক্যালকুলেট করতে হয় এক্সট্রা। তো এখানেই দেখবা যে আমাদের এক্স্যাক্টলি বলে নাই যে কত কি বের করতে পারে, চার্জিং কারেন্ট বলছে, তার মানে আমাদের ক্যাপাসিটর বের করে এই রিঅ্যাকট্যান্স বের করে দেন হচ্ছে কারেন্ট বের করতে হবে। সেখানে কিছু ইনফরমেশন দেয়া আছে 50 হার্টজ। সো এটা হচ্ছে আমাদের এক্সসি এর জন্য লাগবে এন্ড 66 কিলোভোল্ট। এটা হচ্ছে এই যে চার্জিং কারেন্ট যে বলছেন আইসি, ওর জন্য লাগবে। তো এটা লাগবে আইসির জন্য। সো এই দুইটা আমরা গতবার করি না। সো যাই হোক, বাদ বাকি সবই সেম, ওই যে ইন্ডাকটেন্সের মতোই, যে প্লেসড ইন আ হরিজন্টাল কনফিগারেশন সিস্টেম। সো তার মানে এরকম থাকবে, এখানে একটা ওয়্যার, এখানে একটা ওয়্যার, এখানে একটা ওয়্যার, মানে হরিজন্টালি থাকবে। সো the conductor diameter is 1.25, so আগের মতোই সেম, and the line length is 100 কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি ডায়াগ্রাম দিয়েই দিছে, সো টেক্সটে আর কিছু বলে নাই যে কত কি হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে বেসিক্যালি এই প্রথম দুটো কন্ডাক্টরের মাঝখানে ডিসটেন্স 2 মিটার, পরের দুইটার মাঝখানে হচ্ছে 2.5, এন্ড পুরাটার মাঝখানে তাহলে কত হবে, মানে পুরোটা বলতে ফার্দারেস্ট দুইটার মাঝে কত হবে, 4.5 আই গেস। সো 4.5 মিটার। তো এটা বলে দেয় না, বাট তোমাদের কুইজে কিন্তু টেক্সটে বলা ছিল রাদার দ্যান ডায়াগ্রাম দিয়ে দিছে। সো ফার্স্ট স্টেপ মানে তোমাদের স্টেপ 0 আর কি, বলুক বা না বলুক ডায়াগ্রামটা যদি সময় থাকে ড্র করে নেওয়াটা বেটার, যাতে ভুল না হয়, ঠিক আছে। সো এটা গেল। দেন স্টেপ 1, ওই যে আগের মতো জাস্ট ফাইন্ড রেডিয়াসটা আগে ফিগার আউট করা। রেডিয়াস কত, 1.25 ডায়ামিটার বলছে, তার মানে রেডিয়াস হবে 1.25/2, এটা তাড়াতাড়ি করে 0.625 সেন্টিমিটার হবে। again carefully the unit, যে ইউনিট যদি মিসম্যাচ হয় তাহলে কিন্তু ভুল ভ্যালু দেবে। স্টেপ 2, এগুলো ম্যাথ বেশি বড় না, এন্ড খুবই সিম্পল, জাস্ট ভুল হয় এইসব কনভার্সনে বা হচ্ছে এই যে জিএমডি বের করায় কোথাও না কোথাও আর কি, মানে খুবই সিলি মিস্টেক হয়, দেখা যায়, ঠিক আছে। সো এটা হচ্ছে ডি বের করব আর জিএমডি যাই করি না কেন। সো কিউবিক রুট অফ যে তিনটা, 2, 2.5, 4.5, সো 2, 2.5, 4.5, ঠিক আছে। আচ্ছা, তো এটা আসে হচ্ছে 2.82, এটা আসে মিটারে, যেহেতু এটা বলছে কি এখানে বলছে মিটার, তো তার মানে এটা সেন্টিমিটার নিতে হবে আমার। 282 সেন্টিমিটার। ওকে, সো স্টেপ 3 তে আমরা কি করি, ক্যাপাসিট্যান্স ইটসেলফ ক্যালকুলেশনটা। সো এটা কি হবে, টুয়াইস পাই এপসিলন নট ডিভাইডেড বাই লং ডি ওভার আর। ডি হচ্ছে 282 আর এটা হচ্ছে 282 ডিভাইডেড বাই হচ্ছে 0.625 গেল। তো এখানে আসে হচ্ছে 9.1 ন্যানোফ্যারাড। আচ্ছা, এটা কিলোমিটার দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, যেটা আসছে ওটাই লিখি, 0.0091 ইন্টু 10 টু দি পাওয়ার -9 ফ্যারাড। 9 ফ্যারাড পার মিটারে আসছে। সো এখন বলছে যদি লাইনটার মানে ট্রান্সমিশন লাইনের লেন্থ 100 কিলোমিটার হয়, তো তাহলে আমার গুণ দিতে হবে 100 ইন্টু কিলোমিটারের জন্য 10 টু দি পাওয়ার 3 ইন্টু হচ্ছে এই ভ্যালুটা, ঠিক আছে। তাইলে যেটা আসে সেটা হচ্ছে কতগুলো, এখানে 5টা আর কি কমে যাবে এখানে, ঠিক আছে। সো যেটা আসে আলটিমেটলি সেটা হচ্ছে 0.0091 মাইক্রোফ্যারাড আসে, 0.0091 মাইক্রোফ্যারাড, বা তুমি এটা চাইলে 9.1 ন্যানোফ্যারাডও লিখতে পারো। সো এখানে আর এখানে পার কিলোমিটার হবে আর কি, এখানে আর মিটার হবে না। সো এটা আসে। ওকে, এখানে তুমি মাইক্রো না লিখে 10 টু দি পাওয়ার -6 ও লিখতে পারো, কারণ মাঝে মাঝে দেখা যায় ইউনিটটা আর কি ইগনোর হয়ে দেন অনেক পরে ক্যালকুলেশন করে দেন ভুল হতে পারে। সেটা গেল স্টেপ 3। দেন স্টেপ 4, যেটা আমাদের এটার জন্য এক্সট্রা করতে হইতেছে এই ম্যাথের জন্য, সেটা হচ্ছে বেসিক্যালি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা বের করা। সো এক্সসি, এক্সসি কত এখানে, মানে এক্স এর এমনি ফর্মুলা হচ্ছে টুয়াইস বাই এফসি। এখানে টুয়াইস বাই এফ হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা, সো সি, এখানে সি। সো টুয়াইস পাই তো কনস্ট্যান্ট, এফ দেখবা কোশ্চেনে যত বলছে ইউজুয়ালি 50 থাকে। তোমাদের আগে কুইজে দেয়া ছিল না কত হার্টজ, ওটা 50 ধরে নিলে বা 60 একটা ধরে নিলেই হবে, বাট 50টা হচ্ছে আর কি জেনারেলি ধরা হয়। সো আর কি এইটা এখানে বসবে 0. আচ্ছা, 0 না লিখে আমি ওইভাবে লিখি 9.1 ইনটু 10 টু দি পাওয়ার -9। এটা দিলে যেটা আসবে সেটা হচ্ছে রিঅ্যাকট্যান্স। সেটার কি হবে,
ওহম, ঠিক আছে? সো আচ্ছা, এটা এক্সট্রা ক্যালকুলেট করে নাই, আমি ক্যালকুলেট করে ভ্যালুটা বসাই দেবো না, বাট হচ্ছে যেটা বলছে কোশ্চেনে যে জিনিসটা চাইছে সেটা হচ্ছে চার্জিং কারেন্ট পার ফেজ। এখানে সো চার্জিং কারেন্ট পার ফেজ চাইছে। সো মানে জিনিসটা হয় কি যে যদি একটা ট্রান্সমিশন লাইন থাকে, সাপোজ এখানে ওই যে সিরিজ ইম্পিডেন্সটা আছে যেটা আমরা আগে ক্যালকুলেট করছি, সো এখানে কি থাকে, একটা ক্যাপাসিট্যান্স থাকে সাপোজ, আরো মাল্টিপল থাকে, মানে আমি জাস্ট একটা দেখানোর জন্য আর কি করতেছি। এন্ড কি থাকে, এখানে একটা লোড থাকে, রাইট? ট্রান্সমিশন লাইনের জন্য এটা হচ্ছে আর প্লাস জে এক্স, আর এটা হচ্ছে ওই সিটা, রাইট? এখন চার্জিং কারেন্ট বলতে কি বোঝানো হয়েছে, যদি এখানে কোনো লোড না থাকে, এখানে যদি হচ্ছে এই জিনিসটা ওপেন সার্কিট হয়, স্টিল দেখা যায় যে এখানে একটা কারেন্ট ফ্লো হইতেছে ফ্রম দিস, মানে জেনারেটর যদি আর কি থাকে, ঠিক আছে? তো ওইটাকেই চার্জিং কারেন্ট বলে, কারণ ওই কারেন্টটা তো আর লোডে যাবে না, এখানে তো কারেন্ট জিরো, রাইট? সো ওই কারেন্টটা কোথা থেকে যাবে, এই ক্যাপাসিটরের ভিতর থেকে যাবে সব। সো ওইটা হচ্ছে ওই ক্যাপাসিটরটাকে চার্জ করবে, সো বেসিক্যালি ওটাকে চার্জিং কারেন্ট বলা হয়। এখন যেহেতু এটা হচ্ছে এসি কারেন্ট, সো এই ক্যাপাসিটরটা ওরকম ডিসির মতো যে ফুলি চার্জড হয় ওপেন সার্কিট হয়ে যাবে না কখনো, এটা মানে কনস্ট্যান্টলি আর কি চার্জ ডিসচার্জ হবে এসির জন্য, ঠিক আছে? সো যাই হোক, ওটা মানে ওই থিওরিতে আমি না যাই, জাস্ট মনে রাখো যে এখানে লোড থাকুক বা না থাকুক, এখানে একটা চার্জিং কারেন্ট থাকবে অলওয়েজ। সো এটার জন্য রিঅ্যাকট্যান্সটা ক্যালকুলেট করা, অলদো আমাদের বলে নাই বের করতে। সো স্টেপ 5 এ হচ্ছে আমরা বেসিক্যালি চার্জিং কারেন্ট বের করব। সো এটা সব খুবই সহজ, জাস্ট ওহমস ল ইউজ করব। সো আইসি ইজ ইকুয়াল টু ভি ওভার এক্সসি, রাইট? মানে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর সূত্রটা ইউজ করছি। সো ভি এখানে দেয়া আছে 66 কেভি, বাট এটা হচ্ছে কিন্তু লাইন ভোল্টেজ, ঠিক আছে? সো লাইন ভোল্টেজে ফার্স্ট ফার্স্ট কাজ হচ্ছে আমার হচ্ছে ফেজ ভোল্টেজটা বের করা, কারণ লাইন ভোল্টেজ দিলে হবে না, কারণ আমরা যেটা এখানে যে ক্যাপাসিট্যান্সটা ক্যালকুলেট করছি এটা হচ্ছে পার ফেজের। এখানে একটা জিনিস আমরা লিখি না ফ্যারাড পার মিটার, এটা কিন্তু ফ্যারাড পার ফেজ পার মিটার হবে, মানে প্রত্যেকটা ফেজে আর কি এটা আছে। কারণ কি আমরা এখানে লাইন টু নিউট্রালের সূত্র ইউজ করছি না? তো আমি উপরে যেই আচ্ছা ওই ডায়াগ্রামটা মুছে ফেলছি না, ওই যে তিনটা লাইন যে দেখাইছিলাম, সো প্রত্যেকটা ফেজ থেকে নিউট্রাল, এটা যদি নিউট্রাল হয় তাহলে প্রত্যেকটা ফেজ থেকে ওর উপরে একটা আর কি ক্যাপাসিট্যান্স ক্রিয়েট হবে। বেসিক্যালি এই তিনটারই ভ্যালু আমি ক্রিয়েট করতেছি। এখন যদি সবগুলোর প্যারামিটার সেম হয় তাহলে তিনটা ইকুয়াল হবে। সো যেহেতু আমি চার্জিং কারেন্ট এর থ্রু বের করব, সো দ্যাটস ওয়াই আমাদের ফেজটা লাগবে, মানে ফেজ ভোল্টেজটা লাগবে। আর ওয়াই বি যদি ধরি, এই ক্যাপাসিট্যান্সটা আছে লাইন টু নিউট্রাল এর ভিতরে, তার মানে আমার ফেজ ভোল্টেজ লাগবে, দ্যাটস ওয়াই। ওকে, সো এখানে তাহলে আমরা ওইটা বের করি, ওটা কিভাবে বের করে, জাস্ট ভিএল ওভার √30 ফেজ রুট, সরি ভিএল কত এখানে 66, সো 66 ওভার √30 দিলে যত আসে ওটা হচ্ছে আমার ফেজ ভোল্টেজ। তো এখানে ফেজ ভোল্টেজ আসে হচ্ছে, আচ্ছা এখানে ফেজ ভোল্টেজটা আলাদা ক্যালকুলেট করা নাই, বাট আমি করে দিয়ে দেব, আমি আমি ওরা আলাদাভাবে করে না বলতে একসাথে সূত্রে সব লিখছে। তোমরা সময় বাঁচাতে হলে হচ্ছে গিয়ে একেবারে এই এত কিছু করার দরকার নেই, এই দুইটা হচ্ছে একেবারে কম্বাইন করে ডিরেক্ট আইসি ইজ ইকুয়াল টু ভি ইনটু টুয়াইস বাই এফসি করে ডিরেক্ট বসাই দিতে পারো, ঠিক আছে? তো এত কিছু লেখা লাগবে না, আমি জাস্ট বোঝার জন্য লিখতেছি, ঠিক আছে? তো এটা আসে হচ্ছে আমার ভোল্টেজটা। সো এটা বসবে আমার উপরে 38.105 ডিভাইডেড বাই কত হবে, এখানে যে হোমিক ভ্যালুটা আসছে ওইটা। সো এটা টোটালটা করলে আসে হচ্ছে 10.9, ঠিক আছে? এটা একটু করে আসি, টুয়াইস পাই ইনটু 50 ইনটু 9.1 ইনটু 10 টু দি পাওয়ার -9, এটা আসে হচ্ছে, আচ্ছা একটা বড় ভ্যালু আসে অনেক, 349 কিলো ওহম আসে আর কি। সো রাফলি আসে হচ্ছে 3.5 এর মতো আর কি। সব যাই পুরোটাই লিখি, 349,791.08 ওহম আসে। সো এই জিনিসটা আর কি এখানে বসবে। সো এখানে কিন্তু একটা কিলো ভোল্ট আছে, তার মানে 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 3 আছে, আর নিচে এই ভ্যালুটা। ওকে, তো এটা করলে আর কি 10.9 অ্যাম্পিয়ার আসে। আরে একটু ক্যালকুলেট করে দেখো ঠিক মতো, আমি চেক করে দেন আপলোড করবো অনেক। সো যাই হোক, বুঝা গেল যে কারেন্ট আর কি চার্জিং কারেন্ট এই একটা এক্সট্রা স্টেপ আমাদের বের করা লাগতে পারতো। আগেরটায় যেখানে আমরা ইন্ডাকটেন্স ক্যালকুলেশন আমরা এটা করি না, আমরা জাস্ট এই স্টেপ 4 এ জাস্ট ইন্ডাকটেন্সটাই ক্যালকুলেট করছি যদি চাওয়া হয়, ঠিক আছে? এখানেও এগুলো ইফ ওয়ান্টেড দেন বের করতে হবে। তো এটাও চাইতে পারে আলাদাভাবে, এটাও চাইতে পারে। যদি ডিরেক্ট চার্জিং কারেন্ট চায় তাহলে হচ্ছে এক্সসি আলাদা করে বের করা লাগবে না, জাস্ট এখানে ইন্টিগ্রেট করে দিবা পুরো সূত্রটা, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার বইয়ে যেটা দেয়া ছিল। ওকে, সো
সো আই গেস ক্যাপাসিট্যান্স নিয়ে ঘুরে ফিরে আসলে এই সেম ম্যাথই আসে, আর তেমন কিছু নাই। জাস্ট খেয়াল রাখতে হবে যে কনফিগারেশন কোনটা বলছে, হরিজন্টাল নাকি ট্রায়াঙ্গেল না রেক্ট্যাঙ্গেল, অনেক কিছু বলতে পারে। দেন হচ্ছে গিয়ে কত কিলোমিটারের জন্য চাইছে, দেন হচ্ছে চার্জিং কারেন্ট চাইছে নাকি রিঅ্যাক্ট্যান্স চাইছে, ঠিক আছে। তো এখানে আর তেমন কিছু নাই, সবই সেম। সো তোমরা চাইলে টিউটোরিয়ালের প্রবলেমও দেখতে পারো, কিছু কিছু প্রবলেম দেয়া আছে। মানে টিউটোরিয়াল প্রবলেম বলতে ওই যে 226 পেজ, তো তোমাদের ওই রেকমেন্ডেড প্রবলেমে আপলোড করে দেওয়া হয়েছে অলরেডি, যে শর্ট এন্ড মিডিয়াম ট্রান্সমিশন লাইন, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন শর্ট ট্রান্সমিশন লাইনটা আগে দেখি, কারণ মিডিয়াম ট্রান্সমিশন লাইনটা আরো সময় লাগবে বেশি। সো এসটিএল বেসিক্যালি সেখানে কিছু ক্লাসিফিকেশন আছে, এটা হয়তো তোমরা পড়ছো, যে 50 কিলোমিটারের নিচে যখন হয় তখন হচ্ছে এটা শর্ট ট্রান্সমিশন লাইন, রাইট। অলসো এটার ভোল্টেজ লেভেল থাকে কত 20 কেভি এরকম সামথিং, রাইট। তো এগুলো কিছু ক্লাসিফিকেশন আছে। সো আমরা যখন ম্যাথ করব তখন দেখবা যে কখনো বলা থাকবে না যে এটা শর্ট, মিডিয়াম নাকি লং। সো এটা তোমাদের আর কি বুঝে নিতে হবে যে অ্যাকচুয়ালি মানে ভোল্টেজ লেভেল বা হচ্ছে ডিসটেন্স দেখে ওটা বুঝে নিতে হবে যে এটা কোন ট্রান্সমিশন লাইন আর কি। সো আর কি তেমন কোনো থিওরি এটা নাই, জাস্ট ক্লাসিফিকেশনের জন্য তিনটে ডিফারেন্ট ম্যাথ একই ট্রান্সমিশন লাইনের জন্য। থিওরি একটা আছে হচ্ছে এবিসিডি প্যারামিটারে, ওইটা আই গেস আজকে সময় থাকলে দেখাবো। সো আমরা ইসে ম্যাথে চলে যাই, 236 পেজ। ক্যাপাসিট্যান্স নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? খুবই ইজি, ওই ইন্ডাকট্যান্সের মতোই, জাস্ট সূত্র ভিন্ন, আর কিছুই না। ওকে, আচ্ছা আমি মনে হয় ভুলটা দেখতেছি, এখানে কি আমি ভুল দিছি? 10.5 পেজ 236। ও আচ্ছা, তোমাদের লেকচার নোটে 10.123 হয়তো বা দেয়া আছে, সো রেকমেন্ডেশনে ওখানে আর কি নাই। আচ্ছা, এটা অ্যাড করে দিব মানে আমি অ্যাকচুয়ালি সেম ম্যাথ আমরা 10.3 থেকে শুরু করি। আচ্ছা, ওখানে একটু এরর নাই, মানে ওটা হচ্ছে আমি অ্যাড করে নাই বিকজ ওটা অলরেডি দেয়া আছে, দ্যাটস ওয়াই। মানে 10.123 ও শর্ট ট্রান্সমিশন লাইনেরই, তো ওখানে আর কি ওটা আর কি দেখলে পাবা, ঠিক আছে। সো an overhead three-phase transmission line delivers 5000 kilowatt at 22 kV at 0.8 pf lagging. The resistance and the reactance of the conductor is 4 ohms and 6 ohms. Determine the sending end voltage, percentage regulation and transmission efficiency. তো এখানে কোশ্চেন অনেক কিছু বলা থাকতে পারে, বাট তোমাদের যেটা মানে বলা থাকবে আইদার হচ্ছে সেন্ডিং এন্ডের প্যারামিটারস দেওয়া থাকবে অথবা হচ্ছে রিসিভিং এন্ডের, ঠিক আছে। এখানে যেটা দেয়া আছে সেটা বলছে ট্রান্সমিশন লাইন ডেলিভার্স, এত ওয়াট ডেলিভার করে, তার মানে লোড সাইডে এত ওয়াট পাওয়া যায়। কত পরিমাণ সেন্ড করে এটা কিন্তু বলা নাই, বলছে সেন্ডস বললে তাইলে বুঝতাম এটা হচ্ছে সেন্ডিং এন্ড সাইডের, বাট ডেলিভার্স বললে মানে হচ্ছে এটা তোমার আর কি লোড সাইডের, ঠিক আছে, বা রিসিভিং এন্ড সাইডের, যেটাকে আর বলে। তো মানে ট্রান্সমিশন লাইন দেখতে যেরকম হয় হচ্ছে, আমরা শর্ট ট্রান্সমিশন লাইনে কি করি, যে যে ক্যাপাসিটিভ সাসেপ্টেন্সটা থাকে ওইটাকে ইগনোর করি, ঠিক আছে। সো এই যে প্যারালালে এখানে ধরো একটা ক্যাপাসিট্যান্স যে থাকতো, ওটা আর কি নাই এখানে। আমরা জাস্ট একটা সিঙ্গেল ক্লোজ লুপ আর কি চিন্তা করি, মানে একটা লুপ চিন্তা করি আর কি। অ্যাকসেপ্ট করে নি, কিছু আসছে। সো কোথায় ছিলাম? হ্যাঁ, এখানে। সো এটা হচ্ছে ভোল্টেজ সোর্স সাপোজ, সেখান থেকে একটা সিঙ্গেল লুপ থাকবে, এখানে আর কি কোনো ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স ব্রাঞ্চ বা কিছু থাকবে না, ঠিক আছে। সো এটাই বেসিক্যালি বলা হইতেছে। এন্ড যদি আমরা মডেল করি, আছে এটা নিচে একটা পিকচার, এখানে হচ্ছে 4 ওহম এন্ড 6 ওহম বলা হচ্ছে রেজিস্ট্যান্স এন্ড রিঅ্যাকট্যান্স, তার মানে ও হচ্ছে 4, ও হচ্ছে 6, ঠিক আছে। ও হচ্ছে J6 হবে এখানে, যাই হোক। এখন হচ্ছে এখানে বলছে 22 কিলোভোল্ট ডেলিভার করে, তার মানে ওর অ্যাক্রসে যেটা আছে 22 কেভি, ঠিক আছে। এটা হচ্ছে ভিআর এর অ্যাক্রসে, তার মানে আমাদের ভিএস জানা নাই। আরেকটা সহজ উপায় আছে, যে কোশ্চেনে চাইছি সেন্ডিং এন্ড ভোল্টেজ, তার মানে বুঝাই যাইতেছে যে এটা সেন্ডিং এন্ড না। মানে মাঝে মাঝে কি এটা কনফিউজিং লাগে, যেটা আসলে কি বলছে। ট্রান্সমিশন লাইন ডেলিভার করা বা ট্রান্সমিশন লাইন সেন্স, অনেক কিছু আর বলা থাকে। দেখো কোশ্চেনে কি চাইছে হবে আর কি, মানে উল্টা দিক থেকে কোশ্চেনটা পড়লে বোঝা যায় যে আজকে এক্স্যাক্টলি কি চাইছে। পার্সেন্টেজ রেগুলেশন এন্ড ট্রান্সমিশন লাইন এফিসিয়েন্সির জন্য আমাদের হচ্ছে এই সেন্ডিং এন্ডের সব প্যারামিটারস গুলো লাগবে। সো পার্সেন্টেজ রেগুলেশন ইজ ডিপেন্ডেন্ট অন দা ভোল্টেজ, ঠিক আছে। এটা হচ্ছে ভোল্টেজের উপর ডিপেন্ড করে। বেসিক্যালি ভোল্টেজ রেগুলেশন কি পার্সেন্টেজ রেগুলেশন বলছে, ট্রান্সমিশন এফিসিয়েন্সি মানে হচ্ছে পাওয়ারের এফিসিয়েন্সি কথা বলছে। সো আমার বোঝাই যাইতেছে যে এখানে ভোল্টেজ বা মানে ভোল্টেজ এন্ড পাওয়ার দুইটাই লাগবে। সো যদি
আচ্ছা, এখানে পাওয়ারটা একটু অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে এক্সট্রা স্টেপ হবে। ভোল্টেজ আমার এমনি ক্যালকুলেট করতে হবে পাওয়ারের জন্য। তো ভোল্টেজ বা পাওয়ার এটা এখন সেন্ডিং এন্ড ভোল্টেজ আমাদের বের করতে হবে। সো সেন্ডিং এন্ডের কি কিছু দেয়া আছে? কারেন্ট বা কিছুই দেওয়া নেই। রাদার আমার কি দেয়া আছে? লোড সাইডে অ্যাকচুয়ালি সবকিছু দেয়া আছে। পাওয়ার দেয়া আছে, ভোল্টেজ দেয়া আছে, এন্ড পাওয়ার ফ্যাক্টর দেয়া আছে। অ্যাকচুয়ালি একটা জিনিস নাই, সেটা হচ্ছে আই, কারেন্ট, যেটা আমার লাগবে অ্যাকচুয়ালি। সো ফার্স্ট স্টেপ হচ্ছে আর কি ওইটাই ক্যালকুলেট করা যে মিসিং প্যারামিটারস কি আছে। হয়তোবা সবই দেয়া থাকতে পারতো, তাইলে কি আমাদের ওইটা ক্যালকুলেট করা লাগতো না, বাট ফার্স্ট কাজ হচ্ছে ওইটা ক্যালকুলেট করা। ও তারও আগে একটা জিনিস, সেটা এই যে এগেইন 22 কেভি যেটা আছে এটা লাইন ভোল্টেজ, আর এখানে যেটা ড্র করছি এটা একটা সিঙ্গেল, তিনটা ট্রান্সমিশন লাইন হইতো, লোডের তিনটা আর কি ওই যে ব্রাঞ্চ হইতো না, ডেল্টা বা ওয়াই কানেক্টেড লোড থাকে না। সো যেহেতু এটা পার ফেজ ডায়াগ্রাম ড্র করা হয়েছে, তার মানে এই ভোল্টেজটাকে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ইসে না, ফেজে না। সো ভিআর আমি যদি ফেজ চিন্তা করি তাইলে ভিআর ফেজ চিন্তা করি তাহলে 22/√3 হবে, ঠিক আছে। আরেকটা জিনিস, এক থেকে সবগুলো ভেক্টরে ক্যালকুলেট করতে হবে। কারণ কি এখানে পাওয়ার ফ্যাক্টর যদিও আমার চাওয়া হয় নাই, যদি চাওয়া হয়তো ভেক্টরে ক্যালকুলেট না করলে আমি পাওয়ার ফ্যাক্টর কখনো ক্যালকুলেট করতে পারবো না। অ্যাকচুয়ালি পারবো, 1 আসবে অলওয়েজ, রিগার্ডলেস অফ কি লাগানো আছে না আছে, ঠিক আছে। সো যাই হোক, এটা আসে হচ্ছে 12.7 কেভি। এখন আমরা তাইলে ওই যে সূত্রটা লিখি, পি ইজ ইকুয়াল টু কি, ভিআই না? আর এসি সার্কিট হলে এখানে একটা cos θ আছে এক্সট্রা, রাইট? এখন এখানে কি কি দেয়া আছে? পি দেয়া আছে, এটা হচ্ছে পি, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে পিএফ। পিএফ মানে cos θ আর কি। তো সবই দেয়া আছে, আমি কারেন্টটা বের করে ফেলতে পারি। তো এখানে যে কারেন্টটা আসবে এটা অ্যাকচুয়ালি কারেন্টের ম্যাগনিটিউড। সো এটাই আমাদের হবে না, আমাদের ওই যে একটু আগে যেটা বললাম ভেক্টর বের করতে হবে। যদি আমার এখানে পাওয়ার ফ্যাক্টর চাইতো তখন আর কি লাগতো। সো যাই হোক, আমরা আগে মিনটা ক্যালকুলেট করি, তারপরে দেখা যাবে। সো ভি cos θ, তো পি হচ্ছে 50 কিলোওয়াট, সরি 50 না, 5000 কিলো, 5 মেগাওয়াট আর কি। সো 5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার 6 মাইনাস 9, সরি। দেন হচ্ছে ভি, এটা রুটের মধ্যে আছে। ভি হচ্ছে কত? 12.7, এটা কিন্তু আবার কিলোভোল্ট। তো ইউনিটগুলো কিন্তু ঠিকমতো দিতে হবে। আর আই দেখবা পাওয়ার সিস্টেমে আই অলওয়েজ অ্যাম্পিয়ার রেঞ্জে আসে, কখনো মিলি অ্যাম্পিয়ার আসে না। মিলি অ্যাম্পিয়ার আসে ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে, বা মাইক্রো অ্যাম্পিয়ার আসতে পারে। আবার হচ্ছে কিলো অ্যাম্পিয়ারও আসে না। সো ইউজুয়ালি অ্যাম্পিয়ার রেঞ্জেই থাকে জিনিসটা, নট নেসেসারিলি, বাট এইরকম যখন প্যারামিটার থাকে, যখন ই কেভিতে থাকে হচ্ছে ভোল্টেজ, আর মেগা ইসে ওয়াটে বা মেগা ইসে ভিএতে যদি থাকে আর কি পাওয়ার, তখন দেখবে ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে অ্যাম্পিয়ারে আসে কারেন্টটা। তো 0.5 পিএফ, 0.8, এটা হচ্ছে কস্টটা, রাইট? সো এটা করলে যত আসে ওটা হচ্ছে আমার অ্যাম্পিয়ার। দেখেন এখানে 164 আসছে। এটা নট নেসেসারিলি তোমরা আসতে পারে অ্যাম্পিয়ার, সমস্যা নেই, কিন্তু ইউজুয়ালি এটা অ্যাম্পিয়ার রেঞ্জে থাকে। এটা রেটিং দেখলে বুঝবা আর কি, সব জিনিসের রেটিং গুলো অ্যাম্পিয়ারে দেওয়া থাকে, কিন্তু হোল নাম্বার অ্যাম্পিয়ারেই থাকে। সো যাই হোক, এটা গেল। তারপরে আমরা এখন কি বের করতে পারি দেখো, একটা সিঙ্গেল লুপ আছে না, এখন হচ্ছে আমরা এই, আচ্ছা কারেন্ট এখানে রিসিভিং এন্ড কারেন্ট পাইলাম আমি আইআর, ঠিক আছে। যেহেতু সবকিছু সিরিজে আছে, কোনো প্যারালাল ব্রাঞ্চ নাই, তার মানে আইআর আর যে আইএস যে জিনিসটা হবে, এই দুটো ইকুয়াল, আইআর ইকুয়াল টু আইএস। তার মানে এখানে যেটা পাইছি এটা যদি আইআর হয়, আইএস ও হচ্ছে এটার সমান, ইজ ইকুয়াল টু আইএস, রাইট? এখন কাহিনী হইতেছে ওইটাই যে এই যেটা আসছে ম্যাগনিটিউড, সো এটা দিয়ে কাজ হবে না, আমার এটাকে ভেক্টরে কনভার্ট করতে হবে। সো এটা কিভাবে করব, সেটা হচ্ছে ফার্স্টে আই ইজ ইকুয়াল টু আই ভেক্টর আর কি, যেটা মানে এতক্ষণ যেটা কথা বললাম। সো এটা হচ্ছে ফার্স্টে আই আর cos θ, মানে এখানে ম্যাগনিটিউড হবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি আসছে আমাদের ম্যাগনিটিউডই। এটার মানে এই না যে মাইনাস আসলে এটা প্লাস হয়ে যাবে, এটা না, এটা মানে ম্যাগনিটিউড বুঝাইতেছে। ইউজুয়ালি এটা পজিটিভই আসে। সেটা হচ্ছে cos θ হবে প্লাস আই আর, সাইনটা দেওয়ার দরকার, আমি জাস্ট বোঝার জন্য বলছি। এটা হচ্ছে এই আই আর, এটা হচ্ছে ভেক্টর আই আর, ঠিক আছে, দুইটা ডিফারেন্সিয়েট করার জন্য। এই ভিতরগুলো আবার ভেক্টর না, এটা কি সাইন থিটা, এন্ড যেহেতু এটা আর কি আমি কমপ্লেক্সে ওই করতে চাইতেছি, এখানে একটা জে হবে। তো তার মানে এই 164 যেটা আছে, 164 মাল্টিপ্লাইড বাই হবে 0.8, এটা হচ্ছে রিয়েল পার্ট, প্লাস জে থাকবে 164 ও থাকবে, এখানে হবে সাইন থিটা। সো আমার এখানে আছে cos থিটা ইজ ইকুয়াল টু 0.8। তো এখান থেকে সাইন থিটা বের করা যায়, আগে থিটাটা বের করি। cos ইনভার্স 0.8 হবে না? cos ইনভার্স 0.8, এটা মানে 36 আসে 0.8 এর জন্য, করি দেখি। 0.8, হ্যাঁ 36.869 আসে। সো 36.869 ডিগ্রিস, এন্ড দেন এই ডিগ্রিটাকে যদি আমি সাইন করি,
সাইন থিটা, তাইলে আমার এই সাইন থিটাটা আসবে, ওর সাথে যাকে মাল্টিপ্লাই করব, ঠিক আছে। সো সাইন অ্যান্সার এটা আসে 0.6। ওকে, সো এখানে 0.6 আসবে। তো এই দুটো যদি করি তাহলে হচ্ছে এটা একটা ভেক্টর কোয়ান্টিটিতে পরিণত হয়, which would be 131.2 minus j 98.4। তো এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। এখন এটা কেন বের করছি, তুমি যদি দেখো এই জিনিসটাকে আমরা অ্যাঙ্গেলে কনভার্ট করতে পারি, রাইট? 131.2 মাইনাস 98.4, এটা করতে হবে না, আমি জাস্ট দেখাইতেছি যে কেন আর কি বের করলাম। এটাকে আমি যদি রেক্ট্যাঙ্গুলার থেকে পোলার ফরম্যাটে নেই তাহলে এটা আসবে হচ্ছে 164। আচ্ছা, এই ম্যাগনিটিউড আর এই অ্যাঙ্গেলটাই আসবে, ঠিক আছে। 164 অ্যাঙ্গেল মাইনাস 36.86 ডিগ্রি। এই কারেন্টটা আমাকে কি বলতেছে এক্স্যাক্টলি, যে এই মাইনাস সাইনের মানে হচ্ছে এটা ল্যাগিং, আর এই যে 36.86 এটা হচ্ছে কি মানে অ্যাঙ্গেলটা। সো এখান থেকে আমি পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেট করতে পারি। সো এটা যেহেতু আমার হচ্ছে গিয়ে লোড সাইডের পাওয়ার ফ্যাক্টর অথবা রিসিভিং এন্ডের, আমাদের সেন্ডিং এন্ডের পাওয়ার ফ্যাক্টরটা ডিফারেন্ট হবে, বিকজ এখানে মাঝখানে আরেকটা ইন্ডাকটেন্স আছে, অলসো একটা রেজিস্ট্যান্স আছে, বাট রেজিস্ট্যান্স পাওয়ার ফ্যাক্টর এফেক্ট ফেলে না, রাদার রিঅ্যাকট্যান্সটাই বেশি ফেলে। সো ওইটার জন্য আমরা অ্যাঙ্গেলটা বের করছি, কারণ এটা তো লোড সাইডের, এটা জানা আছে আমাদের। বাট আমি যদি এই ভ্যালুটা না নিয়ে যদি জাস্ট এই ভ্যালুটা নিয়ে কাজ করতাম তাইলে আমার সেন্ডিং এন্ডে কোনো পাওয়ার ফ্যাক্টর আসতো না, আর আসতো সেটা আসতো 1 অ্যাকচুয়ালি। তো এই কারণে আমি এটাকে ভেক্টর নিলাম। সো রিমেম্বার যে এখানে অলওয়েজ ভেক্টর নিতে হবে। ওকে, সো যাই হোক এটা নিলাম। দেন হচ্ছে সেন্ডিং এন্ড ভোল্টেজটা আমরা বের করব। সো সেন্ডিং এন্ড ভোল্টেজটা কি হবে, আমি যদি এই লুপে একটা কেভিএল করি তাইলে কিন্তু হয়, ঠিক আছে। সো এখানে কি হবে, ভিএস ইজ ইকুয়াল টু এই যে পুরোটার অ্যাক্রস, এই যে লাইনের অ্যাক্রসের ভোল্টেজ ড্রপটা প্লাস হচ্ছে রিসিভিং এন্ডের ভোল্টেজ রিয়েল করি তাহলে হয়ে যায়। তো ভিএস ইজ ইকুয়াল টু ভিআর প্লাস কত, ওই যে ভি, আমি আমি এখানে লিখলাম, বইয়ে লেখে না, এটা ভিএল মানে বোঝানো হইতেছে লাইনে। আচ্ছা, লাইনে লিখে দিই ভি লাইন। সো লাইনের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা। সো আমরা কি লাইনের অ্যাক্রসে তো ভোল্টেজ ড্রপ জানি না, বাট আমাদের একটা জিনিস জানা আছে, সেটা হচ্ছে কি আইআর টা জানা আছে, which is basically আইএস, আর ওইটাই হচ্ছে এই লাইনের থ্রু যাবে। তার মানে আমি যদি এটাকে একটু সিম্পলিফাই করি তাহলে, মানে সিম্পলিফাই না অ্যাকচুয়ালি এক্সপ্যান্ড করি, তাহলে কি হবে, এটা হচ্ছে আইআর মাল্টিপ্লাইড বাই ওই যে জেডটা আর কি, মাল্টিপ্লাইড বাই জেড লাইন আর কি, সরি জেড লাইন। তো জেড লাইন কিন্তু অ্যাকচুয়ালি দেয়া আছে, সেটা কত, এই যে 4 আর 6, সো 4 প্লাস j6। তো এটা আসে আমার, আচ্ছা এটা ভিআর এর মতোই থাকুক, ওকে আর কিছু করতে হবে না। আচ্ছা এখানে আমি ভেক্টর লিখতেছি, বাট এটা কোয়ান্টিটিটা কিন্তু দেখতে এরকম হবে, 12.7 ইনটু 10 টু দি পাওয়ার -3, আচ্ছা মাইনাস না প্লাস 3, বারবার ভুল বলতেছি এটা, জিনিসটা কিন্তু এটা হবে। বাট এখানে কিন্তু একটা সাথে অ্যাঙ্গেল আছে which is 0 ডিগ্রি, কারণ আমি ওকে রেফারেন্স অ্যাঙ্গেল ধরতেছি লোডকে, ঠিক আছে। ওটা আমাদের না লিখলেও হবে, জাস্ট প্লাস আই আর এখানে যেটা পাইছি এটাই 164। তুমি চাইলে রেক্ট্যাঙ্গেল, আচ্ছা রেক্ট্যাঙ্গেলটাই নি, যে কোনো একটা নিলেই হয়েছে। এটা আর কি নেই, যেহেতু ক্যালকুলেটর হচ্ছে তুমি এটা আর এটার ভিতরে গুণ যোগ যা ইচ্ছা করতে পারো, বাট হাতে করতে হলে রেক্ট্যাঙ্গুলার কখন করি আমরা, যোগ বা বিয়োগের সময়, আর পোলারে কি করি যখন ভাগ বা গুণ থাকে, ঠিক আছে। তো ওটা আর কি তোমার ইচ্ছা, ক্যালকুলেটর যেহেতু থাকবে, বাট এখানে লেখার সময় একভাবে লিখলে হয়েছে, প্যারা নেই। সো 4 প্লাস j6, এটা হচ্ছে এই যে ট্রান্সমিশন লাইনের ইম্পিডেন্সটা, which is also a vector। সো এটা পুরোটা যদি আমি যোগ দিই তাহলে হচ্ছে রিসিভিং এন্ড সাইড, সরি সেন্ডিং এন্ড সাইডের ভোল্টেজটা চলে আসবে, which is 138 কিলোভোল্ট, সরি 13.8 কিলোভোল্ট। সো 13.8 15.2 প্লাস হচ্ছে j 3936 এটা আসে হচ্ছে আমার রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে। পোলার ফরম্যাটে এটা আসবে হচ্ছে 138.20.8, এখানে সামহাট একটা অ্যাঙ্গেল আসবে। আমি অ্যাঙ্গেলটা বের করতেছি, দাঁড়াও এখানে লেখে নাই, বাট আমাদের যেহেতু মানে ম্যাগনিটিউড অ্যাকচুয়ালি ওভাবে চাই না, বাট সেন্ডিং এন্ড ভোল্টেজ বলতে আমাদের রেটিং এ কখনো অ্যাঙ্গেল থাকে না, রাদার অ্যাঙ্গেল ইজ ইউজড ফর হোয়াট, পাওয়ার ফ্যাক্টর। বাট এখান থেকে আমরা হচ্ছে ম্যাগনিটিউডটা অনলি নিব। সো এই পার্টটাই হচ্ছে আমাদের আর কি অ্যানসার। সো ভিএস উইদাউট এনি ভেক্টর সাইন 13.82 কেভি, এটা হচ্ছে আমাদের অ্যানসার। সো এটা ভেরিফাই করি আমরা, এখানে হচ্ছে 13.82 কেভি আছে, আর এখানে আমরা যেটা পাইছি এটা কত, 22 কেভি, বাট এটা কিন্তু লাইন ভোল্টেজ ছিল। সো লাইন ভোল্টেজ তো এমনি একটু বেশি হয়, বাট আমরা ওই যে ই ভোল্টেজটা দেখি, ফেজ ভোল্টেজ 12.7,
তার মানে আমি লোড সাইডে কম পাইতেছি ভোল্টেজ সেন্ডিং এন্ডের চেয়ে আর কি। তো তার মানে আমার অ্যান্সারটা ঠিক আছে, কারণ ওই যে মাঝখানে কিছু লস থাকবে, ওই লসটাই অ্যাকচুয়ালি লাইন লস, ওটা আমরা এফিসিয়েন্সির সময় অ্যাকাউন্টে নিব, কারণ ওখানে কিছু পাওয়ার লসও হইতেছে, সো আই স্কোয়ার আর লস হইতেছে ওখানে আর কি। সো ওইটা আমরা বের করব, বাট তার আগে হচ্ছে ভোল্টেজ পার্সেন্টেজ রেগুলেশনটা আমরা বের করি। সো এই রেগুলেশন বলি এফিসিয়েন্সি বলি, এখানে কখনো অ্যাঙ্গেল লাগে না, আমার অ্যাঙ্গেলের কাজ কতক্ষণ পর্যন্ত লাগবে, যতক্ষণ না পর্যন্ত পাওয়ার ফ্যাক্টর এন্ড ফেজর ডায়াগ্রাম, আর একটা জিনিস আছে ফেজর ডায়াগ্রাম, ওইগুলো ড্র করব। সো আমরা 2 নাম্বার কোশ্চেনে যদি ভোল্টেজ রেগুলেশন বের করি, জাস্ট সূত্রটায় বসাবো, দ্যাটস ইট। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা এখানে চাইলে এটাকে ফেজ ভোল্টেজ আছে তো এটাকে √3 দিয়ে গুণ দিয়ে আমরা করতে পারি, √3 দিয়ে গুণ দিয়ে আমরা এসে কনভার্ট করতে পারি 13.82 লাইন ভোল্টেজে, তাহলে আরো মেক সেন্স বেশি করবে, যেহেতু ওখানে 22 লেখা, এখানে কম আসতেছে, সো ওইটা আর কি সামঞ্জস্য রাখার জন্য আর কি। এখন কি 23 না, সো ডেফিনেটলি গ্রেটার দেন 22, তো এটা আমরা রাখতে পারি। এখানে কি লাইন চাইছে? আচ্ছা লাইন চাই না, সো এটা তোমার ইচ্ছা, যদি করতে পারো করলে ভালো হয়। সো যাই হোক, যখন আর কি ভোল্টেজ রেগুলেশনটা বের করব, মানে পার্সেন্টেজ রেগুলেশন যেটা, ওটা বের করব যখন, তখন মেক শিওর দুইটাই যেন লাইনে থাকে অথবা দুইটাই যেন ফেজে থাকে, মিসম্যাচ করো না, তাইলে দেখবো অনেক উইয়ার্ড ভ্যালু দিতেছে। সো যেটা হচ্ছে সূত্র, সেটা হচ্ছে ভিএস মাইনাস ভিআর ডিভাইডেড বাই ভিআর মাল্টিপ্লাইড বাই 100। এখন এটার মানেটা হচ্ছে কি, আমি রিসিভিং এন্ড সাইডে যত পাইতেছি আর লস কত হইতেছে ওইটার একটা রেশিও, আর কিছুই না। সো এটা যত কম হবে অত ভালো অ্যাকচুয়ালি রেগুলেশনের ক্ষেত্রে। তো আমি যেটা ইচ্ছা ওটা ইউজ করতে পারি, আমি 23.93 যদি ইউজ করি তাহলে এখানে কত হবে, 22 হবে, বইয়ে 13.82 দিয়ে পড়ছে, সো আপ টু ইউ, তুমি যেটা ইচ্ছা ইউজ করতে পারো। নিচে কত হবে, 22। এটার কারণ হচ্ছে আমি তো √3 কমন নিয়ে ক্যান্সেল আউট হয়ে যায়, সো আলটিমেটলি কিন্তু এটাই দাঁড়ায়। সো একটা করলেই হয়েছে আর কি, ওই ট্রান্সফরমারের হাই টেনশন এন্ড লো টেনশন সাইডের মতো। সো যাই হোক, এটা আসলো, তো এটা আসে হচ্ছে 8.825, 825, সো উইচ ইজ নট ব্যাড, মানে যত কম আসবে অত ভালো। সো টেনের নিচে আসছে। দেন হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে এফিসিয়েন্সি, পার্সেন্টেজ এফিসিয়েন্সি অথবা যাই বলি না কেন, এটা লিখলাম আমি এফিসিয়েন্সি না লিখে। তো ওটা কত হবে, তো ওটা বেসিক্যালি হচ্ছে যত পরিমাণ পাওয়ার ট্রান্সমিট হয়েছে ভার্সেস যত পরিমাণ পাওয়ার আমি দিছি। সো বেসিক্যালি এখানে লিখছিলাম যে পার্সেন্টেজ রেগুলেশন ইজ ডিপেন্ডেন্ট অন ভোল্টেজ আর এফিসিয়েন্সি ইজ ডিপেন্ডেন্ট অন পাওয়ার, ঠিক আছে। সো তার মানে আমার পাওয়ারটা ক্যালকুলেট করতে হবে একটু। তো এখানে আর কি পাওয়ারটা ক্যালকুলেট করে না, রাদার কি করছে, আমাদের হচ্ছে 5000 মেগাওয়াট যাইতে ছিল, রাইট, রিসিভিং এন্ডে। আমি সেন্ডিং এন্ডের পাওয়ারটা, আচ্ছা না লিখি, আগে লিখি জিনিসটা কি আসলে। সো ভি আর রিসিভিং এন্ডের, সরি ভি আর না, পি আর ডিভাইডেড বাই পি আর প্লাস হচ্ছে পি আর বাই পিএস লিখলাম, ঠিক আছে, ইনটু 100। মেইন সূত্র হচ্ছে এটা আর কি, এই রেশিওটা ট্রান্সমিশন এফিসিয়েন্সি, যে কত পার্সেন্টেজ আমার আর কি সে রিসিভিং এন্ড সাইডে যাইতেছে। সো দুটো যদি ইকুয়াল হয় তাহলে 100%, কারণটা 1 হয়ে যাবে। বাট এখানে যেটা করছে, পিআর তো আমার জানা আছে, সো পিআর এর রইছে, পিএসটা অ্যাকচুয়ালি কি, আমার রিসিভিং এন্ডের যে পাওয়ার ভার্সেস এইখানে যে পাওয়ারটা আমার লস হইতেছে ওইটাই না আর কি পিএসটা, মানে বেসিক্যালি যেটা বলছে পিএস ইজ ইকুয়াল টু পিআর প্লাস হচ্ছে পি ট্রান্সমিশন লাইন বলা যায়। সো ওরা যেটা করছে সেটা হচ্ছে এখানে আই আই জেড আর কি করছে, ঠিক আছে। সো ওই পার্টটাই করছে, এখানে হচ্ছে পিআর প্লাস হচ্ছে আই জেড। সো এখানে আসে হচ্ছে 322.752। ও আচ্ছা, এটা কিভাবে আসছে এটা একটু দেখাই, আমি ভ্যালুটা ডিরেক্টলি লিখে দিচ্ছি। এটা হচ্ছে বেসিক্যালি পি আর এটা হচ্ছে পি ট্রান্সমিশন লাইন। সো পি ট্রান্সমিশন লাইনের যেটা হবে সেটা হচ্ছে 100%, যেহেতু ট্রান্সমিশন লাইন এখানে যেটা বলছে 5000 কিলোওয়াট, এটা কিন্তু 3 ফেজের কথাই বলছে, 3 ফেজে আমার 5000 কিলোওয়াট পাওয়ার ডেলিভার করতেছে, ঠিক আছে। তো তার মানে আমি এখানে যেটা 4 ওহম এন্ড 6 ওহম যেটা আছে এটা হচ্ছে ইচ কন্ডাক্টরের জন্য, তার মানে একটা সিঙ্গেল ফেজের জন্য, তার মানে যা পাবো আমি এটাকে 3 দিয়ে গুণ দিতে হবে সহজ ভাষায়, ঠিক আছে। সো যেহেতু আমরা বলছি যে এই ইমাজিনারি পার্টের কাজ অনলি পাওয়ার ফ্যাক্টর পর্যন্ত, আমরা এখানে ইমাজিনারি পার্টের কিছুই নিব না, আমরা জাস্ট ম্যাগনিটিউড গুলো নিব। সো এখানে কারেন্টের ম্যাগনিটিউড কত ছিল, 164, রাইট। সো 164 নিয়ে আমরা কাজ করি, যে পিটিএল যেটা পাওয়ার অফ টিএল, মানে ট্রান্সমিশন লাইনে যেটা লস হইতেছে ওটা বেসিক্যালি হচ্ছে 3 আই স্কয়ার জেড। এই যে 3 ফেজের জন্য 3 আর এটা হচ্ছে আই স্কয়ার জেড, জেডটা হচ্ছে ওই ট্রান্সমিশন লাইনের ইম্পিডেন্স, বেসিক্যালি 3 দিয়ে গুণ হচ্ছে কেন তো এক্সপ্লেইন করলাম। সো 3 ইনটু
164 মাল্টিপ্লাইড বাই জেড, জেড এর ভ্যালু হচ্ছে 4 প্লাস j6। এখানে একটা কাজ করা যায়, যেহেতু এটা আমি জানি এমনিতেই কমপ্লেক্স নাম্বার আসবে, এখানেও আমি ওই ম্যাগনিটিউডটা নিব, ঠিক আছে? তো এখানে ম্যাগনিটিউড না নিয়ে আমি একটা শর্টকাটে করতে পারি কি, এই ইমাজিনারি পার্টটা যদি বের করে দিই, মানে সরি বের না, মানে এটা যদি ইগনোর করি, তাহলে যেটা আসবে ওটাই আসলে বেসিক্যালি আই স্কয়ার আর লস আমাদের, ঠিক আছে? সো এখানে তাহলে আমরা জেড না লিখি, এখানে আর লিখি। সো বেসিক্যালি এটা একটা শর্টকাট মেথড। তো তুমি যদি আরো অ্যাকুরেট হইতে চাও, ইউ ক্যান টেক দ্য হোল ইম্পিডেন্স এন্ড দেন ম্যাগনিটিউড বের করা। এখানে জাস্ট শর্টকাট করছে, সেটা আসে হচ্ছে 322.752। তো এটাও কিলোওয়াটই আসে। তো এখন হচ্ছে আমরা এটা ক্যালকুলেট করব। সো 5000 ছিল, এটা হচ্ছে 5000 প্লাস হচ্ছে এতটুকু এক্সট্রা আমার লস হইছে কোথায়, ওই যে পাওয়ার লাইনে, কি ট্রান্সমিশন লাইনে। তো 322.752 মাল্টিপ্লাই বাই কত, 100। 100টা দিতেছে এমনি পার্সেন্টেজের জন্য, ওটা না দিলে হবে, ডিরেক্টলি পার্সেন্টেজে লিখবা। সো 93.94 আসে আর কি। সো পারফরম্যান্সের জন্য আর কি ভোল্টেজ রেগুলেশন যত কম হবে অত ভালো, আর এটা হচ্ছে যত বেশি হবে অত ভালো, ঠিক আছে? আরেকটা জিনিস, যখন আর কি ভোল্টেজ রেগুলেশন কম হয় তখন আর কি এফিসিয়েন্সিও বাড়ে, ঠিক আছে, এন্ড ভাইস ভার্সা। সো এটাই আর কি। হ্যাঁ বলো, কি হ্যান্ড রেজ করছো? ভাই এখানে কেন আরটা নেওয়া হলো, জেডটা কেন নেওয়া হলো না? আচ্ছা, নেওয়া যায় চাইলে, কিন্তু আমি যেটা একটু আগে বললাম যে পার্সেন্টেজের জন্য আমি এখানে কোনো কমপ্লেক্স নাম্বার চাইতেছি না। যেমন এখানে অ্যাঙ্গেল বা ধরো এই ভোল্টেজের জন্য আমি চাইলে এটা অ্যাঙ্গেল 0, এটার অ্যাঙ্গেল কত আসছিল, আচ্ছা অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করে না, বাট সামহাউ একটা অ্যাঙ্গেল আসবে, আমি চাইলে নিতে পারি। বাট আলটিমেটলি যেটা দেখা যাবে যে আমার পার্সেন্টেজেও একটা অ্যাঙ্গেল চলে আসবে, বাট অ্যাঙ্গেল তো এমনিতে রিয়েল ওয়ার্ল্ডে তেমন কোনো সিগনিফিকেন্স নাই, আমাদের তাই ম্যাগনিটিউডটা অনলি নিয়ে ক্যালকুলেট করা পুরোটা। এখানে যা যা আছে সব ম্যাগনিটিউড। সো এখানেও আর কি ওই পার্টটাই করছে, জাস্ট আই স্কয়ার আর লসটাই ওরা অ্যাকাউন্টে নিছে। তুমি চাইলে পুরোটার ম্যাগনিটিউড বের করে করতে পারো। পুরোটার ম্যাগনিটিউড কত হবে, √4 স্কয়ার প্লাস হচ্ছে 6 স্কয়ার, এটা দিয়েও করা যায়। তো এটা দিলেও আর কি অ্যাকুরেট, এটা দিলে আরেকটু বেশি আসবে ভ্যালুটা, তখন আরো অ্যাকুরেট হবে। বাট এটা কেন নেওয়া হয় না, কারণ এখানে যা যা আছে এগুলো দেখো তো, এগুলো সব মেগাওয়াট না, তার মানে কি অনলি রিয়েল পাওয়ারটা আমরা অ্যাকাউন্টে নিতেছি না। সো দ্যাটস ওয়াই এখানেও আরটা নিছে কেন, কারণ এটা হচ্ছে রিয়েল পার্টটা। আর ইমাজিনারি পার্টটা কি হতো, তখন যখন এমভিএ বা এমভিএ আর থাকতো রেটিং এ, তখন ওই পার্টের জন্য আমার ওই রিঅ্যাকট্যান্সটা নিয়ে কাজ করতে হতো সোলি, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই এখানে আর নেওয়া হয়েছে, বিকজ ইট ওয়াজ ইন মেগাওয়াট। বাট হ্যাঁ তুমি রাইট, এটা আর কি চাইলে ফোর্স মানে এটা দিয়ে করা যায় আর কি, বাট ওটা তখন এমভি এর জন্য আসবে। আই ডোন্ট থিঙ্ক তোমাদের কোনো ম্যাথ এমভিএ দিয়ে করা আছে এখানে, বাট এখানে করা নাই, তোমার সব ম্যাথ গুলোই হচ্ছে রিয়াল পার্টটা নিয়ে করছে কাজ। আচ্ছা সোজা ভাষায় বলি, রিয়াল পাওয়ার দাও, তাই রিয়াল পাওয়ার, দ্যাটস ওয়াই রিয়াল পার্ট নিছে। এখন সাপোজ এরকম কোনো ম্যাথ নাই যদিও, বাট আমি জাস্ট বলতেছি রিয়াল পাওয়ারের জায়গায় যদি আমার রিঅ্যাকটিভ পাওয়ার থাকতো, তখন আমার এখানে রিঅ্যাকটিভ কম্পোনেন্ট নিতে হতো, তখন অনলি 6 জে নিয়ে কাজ করতাম তখন, ঠিক আছে? এন্ড আলটিমেটলি জে জে ক্যান্সেল আউট হয়ে যেত এন্ড এটা পার্সেন্টেজে আসতো। সো যাই হোক, রিয়াল পাওয়ার দেওয়া, দ্যাটস ওয়াই আমরা রিয়ালটা বের করছি, অনলি রিয়াল সাইডটা। ওকে, জি ভাইয়া। আচ্ছা আমরা আরো ম্যাথ দেখি তাইলে বুঝতে পারবো, আরো সময় আছে। পরেরটাই দেখি, পরেরটা কি নতুন কিছু চাইছে? আচ্ছা হ্যাঁ, পরেরটা উল্টা জিনিস দেওয়া আছে, উল্টা না অ্যাকচুয়ালি, মানে মিক্স করা ভ্যালু। আমরা এখন এতক্ষণ যেটা করছি, আমার এক সাইডের ভ্যালু দেওয়া ছিল, রাইট? মানে এক সাইড বলতে যে কোনো এক সাইডের, রিসিভিং এন্ড সাইডের সবকিছু দেওয়া ছিল, আমার সোর্স সাইডের বা সেন্ডিং এর সাইডের কিছুই দেওয়া ছিল না। এখন আমরা দেখবো একটু মিক্সড ভ্যারিয়েবলস থাকলে কি হয়। তো ফার্স্টে কি বলছে, 3600 কিলোওয়াট at a PF of 0.8 lagging to a load. So still আমার যা দেয়া আছে এগুলো সবই আমার রিসিভিং এন্ড সাইডের। So this is PR, this is cos theta R. However এখানে আমাদের কোনো ভোল্টেজ দেয়া নেই। কিসের ভোল্টেজ দেয়া আছে, সেন্ডিং এন্ড ভোল্টেজ 33 kV দেয়া আছে। তো তার মানে এটা হচ্ছে VS। ওকে, so the receiving end voltage, line current and transmission efficiency. So again আগের মতো জিনিসই চাইছে, জাস্ট কি হইছে, আগে রিসিভিং এন্ড ভোল্টেজটা দেয়া ছিল, সেন্ডিং এন্ড ভোল্টেজ বের করছে, এখন রিসিভিং এন্ড দেয়া আছে, আমরা সরি সেন্ডিং এন্ড দেয়া আছে, আমরা রিসিভিং এন্ড বের করব, জাস্ট একটু সুইচ হয়ে গেছে জিনিসটা, বাকি সবই সেম। ভোল্টেজ রেগুলেশনটা চাই না, বাট ওটা চাইলে ক্যালকুলেট করা যায়। আরেকটা জিনিস চাইছে লাইন কারেন্ট, এটা আমরা গতবার এমনিতেই বের করছিলাম, সো এটা বলা না বলা একই কথা, আমাদের বের করতেই হবে, বিকজ ট্রান্সমিশন এফিসিয়েন্সি তো বলছে। তো তার মানে P = VI, সো আমি V বের করলে I ও লাগবে বের করা। আর যেহেতু এখনো শর্ট ট্রান্সমিশন লাইন নিয়ে কাজ করতেছি, সো আই গেস আমাদের এখনো একটা সিঙ্গেল লুপই আছে,
আমরা মিডিয়াম ট্রান্সমিশন নেক্সট ক্লাসে দেখবো, তখন দেখবো যে মাল্টিপল কারেন্টস থাকবে। তো যাই হোক, ওই যে বাই দ্য ওয়ে যে আস করলা তখন দেখবে আর কি তোমাদের ওই যে রিয়াল পার্ট এন্ড ইমাজিনারি পার্ট দুইটা নিয়ে কাজ করছে। তো পরে দেখা যাবে ওটা। তো আরো আরো কিছু দেয়া আছে যে রেজিস্ট্যান্স এন্ড রিঅ্যাকট্যান্স, এই যে রিয়াল পার্ট এন্ড ইমাজিনারি পার্ট দেয়া আছে। সো ওগুলা আর কি লাগবে আমাদের। তো যাই হোক, এখানে আমরা বের করি আগেই যেটা বলছিলাম যে ভোল্টেজ দেয়া আছে এটা লাইন ভোল্টেজ, তো এটা একটা ফেজ ভোল্টেজে কনভার্ট করে নিতে হবে। তো 33 আচ্ছা, এরপরে কি করছে যে ফার্স্টে কাজ হচ্ছে, আচ্ছা এখানে জিনিসটা হচ্ছে কি রিসিভিং এন্ড ভোল্টেজটা কারেন্ট বের না করা ছাড়া বের করা যাবে না, কারণ কি এই দুইটার উপরেও কিন্তু ডায়াগ্রামটা আবার ড্র করে জিনিসটা দেখতে এরকম হবে। এটা হচ্ছে আমার রেজিস্টিভ ব্রাঞ্চ, এটা হচ্ছে রিঅ্যাকটিভ ব্রাঞ্চ, আর এটা হচ্ছে আমার লোড ব্রাঞ্চ। ব্রাঞ্চ না, সরি, সিরিজ লোড আর কি। তো একই কথা আর কি, আগের মতোই সবকিছু, বাট এখানে আমার এটা দেয়া আছে 5.31। সো অবভিয়াসলি আমাদের আইটি আগে বের করা লাগবে, অলদো এটা 2 নম্বরে বলছে, আমাদের 2 নম্বরের কাজ অ্যাকচুয়ালি আগেই হয়ে যাইতেছে। ঠিক আছে, তো যাই হোক, তাহলে পুরো আমরা আইটাই বের করি। সো আই ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে পুরোটা লেখছে, আমি পুরোটা লিখে দেখাই আর কি সূত্রটা কিভাবে আসছে। এটা হচ্ছে পাওয়ার ডেলিভার্ড মানে পি আর রিসিভিং এন্ডের সাইডটা ডিভাইডেড, সরি, পাওয়ার ডেলিভার্ড পার ফেজ আর কি, ডিভাইডেড বাই হচ্ছে ভিআর কস থিটা। সো ভিআর কস থিটা, অ্যাকচুয়ালি এখানে ভিআরটাও আমাদের অজানা, রাইট? তো আমাদের বুঝাই দিতেছে যে দুইটা ইকুয়েশন লাগবে। আরেকটা জিনিস বলছে পিআর পার ফেজ, এটার কারণটা কি? কারণ হচ্ছে আমরা যেহেতু এখানে ভোল্টেজটা পার ফেজে বের করতে চাইতেছি, অথবা পার ফেজে আছে দ্যাটস ওয়াই, অথবা পার ফেজ সার্কিট নিয়ে কাজ করতেছি দ্যাটস ওয়াই এখানে আমাদের পাওয়ার যেটা দেয়া আছে ওটাকে ফেজে নিতে হবে। এখানে দেয়া আছে যেটা, এটা কিন্তু 3 ফেজ পাওয়ার, এটা কিন্তু 3 ফেজ, দ্যাটস ওয়াই এটা পার ফেজ বলছে। তো তার মানে এখানে 3600 আছে, এটাকে 3 দিয়ে ভাগ হবে যেহেতু ফেজ তিনটা ফেজ বলছে না, 3 ফেজ লাইন। সো 3600 ডিভাইডেড বাই ফেজ নাম্বার, সো এটা হচ্ছে 3। আর ভিআর cos থিটা, ভিআর কত আছে এখানে, মানে cos থিটা কত 0.8, সো 0.8। সেটা মেথডটা একটু আর কি আনঅর্থোডক্স, কারণ কি আমাদের আর কি প্যারামিটার গুলো মিসম্যাচ আছে, লোড সাইডের কিছু জানা, সেন্ডিং এন্ড সাইডের কিছু জানা, মাঝের গুলো অজানা, এরকম জিনিসটা। তো এটা যদি করি তাহলে একটা আর কি ইকুয়েশন আসে আমার, এটা হচ্ছে 15, আচ্ছা 150 ইনটু 10 টু দি পাওয়ার 5 এরকম কিছু একটা আসে, ডিভাইডেড বাই ভিআর। যাই হোক, এটা আর সলভ করা পসিবল না আমাদের পক্ষে, কারণ হচ্ছে কি দুইটা আননোন ভ্যারিয়েবল আছে, এটাকে আর বলি বা এস বলি একই কথা, যেহেতু দুইটা সিরিজে আছে। সো জাস্ট আই লেখাটাই না, আর এস লিখতে হবে না, জাস্ট বোঝার জন্য লেখা। সো এখানে যেহেতু দুইটা আননোন, উই ক্যানট মুভ ফরওয়ার্ড। সো আরেকটা কিভাবে আরেকটা ইকুয়েশন আনা যায় সেটা হচ্ছে কি, ওই যে কেভিএল করে, রাইট? পুরো লুপে যদি আমি একটা কেভিএল করি তাহলে আমার ভিএস আর ভিআর এর ইন টার্মস অফ একটা ইকুয়েশন আসবে, রাইট? সো ওটা আমরা তাইলে করি যে ভিএস ইজ ইকুয়াল টু ভিআর প্লাস এই যে মাঝের দুইজনের ভোল্টেজ ড্রপটা। সো ওদের ভোল্টেজ ড্রপটা আমি, আচ্ছা ভিটিএল লিখি আমি রিপ্রেজেন্ট করলাম আপাতত, বাট ভিটিএল কি হবে অ্যাকচুয়ালি আমার, যদি লিখি ভিআর প্লাস ভিটিএল হচ্ছে আই মাল্টিপ্লাইড বাই ইম্পিডেন্সটা পুরোটা। সো 5.31 5.54, সো 5.31 প্লাস জে 5.5, কত ছিল? আচ্ছা 5.31 ছিল এটা, 5.54 ছিল এটা, 5.54। ঠিক আছে, তো এই গেল আমাদের ভোল্টেজ। এখন কি আমাদের দুইটা ইকুয়েশন আসছে, রাইট? এন্ড এখানে কিন্তু আইআর আসছে। সো এখন সোর্স ভোল্টেজ তো আমাদের জানা আছে, রাইট? এটা কত 19.05 পাইছিলাম আমি, 19.05 ইজ ইকুয়াল টু, স্টিল কিন্তু আমরা ম্যাগনিটিউড নিয়ে কাজ করতেছি, আমরা কিন্তু অ্যাঙ্গেলে এখনো যাইনি, অলদো এখানে একটা অ্যাঙ্গেল আসবে বিকজ অফ দিস। তো আচ্ছা, এখানে cos থিটা নিয়ে করছে, ওটা আর কি এভাবে করলেও হয়, এটা সমস্যা নেই, পাওয়ার ফ্যাক্টরটা জাস্ট অ্যাকাউন্টে নেওয়ার জন্য। সো ভিআর প্লাস হচ্ছে এই আইআর এর একটা কিন্তু পাইছি আমি, সো প্লাস আইআর কত আছে 150 ইনটু 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই হচ্ছে ভিআর। এখন দেখো তো আমার এক সাইডে সব ভিআর চলে আসছে না, আর এই পাশে কি আছে?
আমার সব আর কি জানা আছে। এখন আমি এখান থেকে ভিআর বের করতে পারি চাইলে, ঠিক আছে? এন্ড ভিআরটা অ্যাকচুয়ালি আমাদের ইসি বের হবে, ভেক্টরে বের হবে, বাট হচ্ছে ওটা আমরা সলভ ইসে করে ফেলবো। অ্যাকচুয়ালি এখানে কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসে, তোমরা যেমন স্ট্রিং এফিসিয়েন্সিতে দেখছো। সো এটা আমি বইয়ের মতো করে লিখি। বইয়ে কি লেখছে, জাস্ট আই এর সাথে সাইন থিটা লেখছে একবার, কস থিটা লেখছে একবার, মানে জাস্ট এটার সাথে গুণ হবে পুরো জিনিসটা। বাট তুমি চাইলে একসাথেও করতে পারো, বাট একসাথে করলে হবে কি এই জিনিসটা ইয়া হয়ে যাবে, মানে তোমার কমপ্লেক্স নাম্বার চলে আসবে, সো সলভ করাটা আরো ডিফিকাল্ট হয়ে যাবে। সো এখানে কি করছে, সিম্পলি এই আই আর তো আছে এটার মতো, এই জিনিসটাকে সাইন থিটা এন্ড কস থিটা রিপ্রেজেন্ট করে লেখছে, ঠিক আছে? সো 5.31 মানে ম্যাগনিটিউডটা বের করছে, আর কিছুই না, বুঝছো, যেটা আর থাকবে না। সো ইনটু 0.8 প্লাস হচ্ছে 5.54। তো এটা একটু ট্রিকি, কারণ হচ্ছে এই যে ভেক্টর কখন ইউজ করব কখন করব না, ওই ম্যাগনিটিউড ইউজ করতে হয় মাঝে মাঝে। সো এটা একটু বারবার প্র্যাকটিস করলে আর কি হয়ে যাবে। সো এখানে cos আর কি ওই আগের মতোই, cos থিটা ইজ ইকুয়াল টু আছে 0.8। সো থিটা হবে গিয়ে 36 আর sin থিটা হবে 0.6, ঠিক আছে? তো এখানে তাহলে মাল্টিপ্লাই হবে 0.6। ওকে, সো এখন এই পুরো জিনিসটাকে আমি করতে পারি। এটা যদি আমি ইকুয়েশন আকারে লিখি তাহলে এটা আসে হচ্ছে ভি স্কয়ার আর, এই দুটো যদি যোগ করে একটা ভি আর চলে আসে, দেন ওই যে গুণ করলে এটা ভি স্কয়ার হয়ে যায়, ঠিক আছে? সো যাই হোক, ওটা ক্যালকুলেট করে নিও। 0.952 প্লাস হচ্ছে এখানে হিউজ একটা ভ্যালু আসে 1135800। এটা আসছে যে 10⁵ এর কারণে, এটা কারণে অনেক বড় একটা ভ্যালু চলে আসছে। এটা আসে ইকুয়াল টু 0। সো এটা ক্যালকুলেটর দিয়ে তোমরা সলভ করতে পারো, যেহেতু এখানে ভিআর এন্ড এটা হচ্ছে ভিআর কোয়াড্রেটিক ইকুয়েশন। সো বেসিক্যালি x স্কয়ার প্লাস হচ্ছে সরি মাইনাস আছে, প্লাসই লিখি, প্লাস x প্লাস হচ্ছে c আর কি, এরকম একটা ফরম্যাটে আছে। সো এটা ক্যালকুলেটরে দিলেই হবে। এখানে a b এন্ড c, ঠিক আছে? সো a হচ্ছে এখানে 1, b হচ্ছে এখানে 19.052 আর c হচ্ছে এখানে হিউজ একটা নাম্বার, আই গেস 1.135 মিলিয়ন সামথিং, মানে 11.358 মিলিয়ন। সো যাই হোক, এটা যদি আমি সলভ করি তাহলে আসে হচ্ছে রিসিভিং এন্ড ভোল্টেজটা ভি আর ইজ ইকুয়াল টু আর কি, যেটা আসে সরি এটা আসবে হচ্ছে ফার্স্ট ফেজ ভোল্টেজ, যেহেতু আমরা ফেজ ভোল্টেজ ইউজ করছি। সো 18.435 কেভি আসে। এখন এটাকে যদি লাইনে কনভার্ট করি আমাদের কি করতে হবে, √3 দিয়ে গুণ করতে হবে, তাহলে আসে 31.93 কেভি, ঠিক আছে? তো এখানে যাতে আমরা কি করছি, কমপ্লেক্স নাম্বারের বেশি ইসে না, যে আমরা হচ্ছে এটাকে সিম্পলি ইসে লিখছি আর কি, সাইন থিটা এন্ড কস থিটা আকারে লিখে ম্যাগনিটিউডটা বের করে কি কাজ করছি। সো এই জিনিসটার ম্যাগনিটিউডটা নিয়ে কাজ করছি এতক্ষণ। अगेन ওই লজিক রিমেইনস দ্য সেম, যে এটা কমপ্লেক্স নাম্বার নিয়ে করলে আর কি এটা ডিফিকাল্ট হয়ে যাবে সলভ করা। অ্যাকচুয়ালি করা যায়। সো এটা আসলে আমাদের ভোল্টেজ আসছে সেন্ডিং রিসিভিং এন্ড সাইডের ভোল্টেজ, এখন হচ্ছে লাইন কারেন্ট। সো লাইন কারেন্ট অ্যাকচুয়ালি আমাদের বের করতে হবে এই সূত্রটাই, ভিআর বসাই দিলেই তো হয়। সো তার মানে 2 নম্বরের অ্যান্সার হচ্ছে জাস্ট ওই 1 নম্বর ইকুয়েশন দিয়ে আমরা যেটা পাবো। তো IR is equal to 150 into 10 to the power 5 divided by 31.93। এটাও কিন্তু আবার হচ্ছে কেভি তে, তার মানে 10 to the power 3 হবে একটা। এন্ড দেখবা যে অ্যাম্পিয়ার রেঞ্জে আসে। সো 81.36 আসে, 81.36 অ্যাম্পিয়ার আসে, ঠিক আছে? এখানে ওই তোমরা চাইলে কিন্তু আর বের করতে পারো, বাট এখানে বলে না এক্স্যাক্টলি যে পাওয়ার ফ্যাক্টরের কথা কিছু বলা নাই। সো অ্যাঙ্গেল বের করার দরকার নাই, বাট তুমি চাইলে বের করতে পারো যে পাওয়ার ফ্যাক্টরটা যেটা দেয়া আছে ওটা দিয়ে, কারণ ওই পাওয়ার ফ্যাক্টরটাই তো রিসিভিং এন্ডের না। তো এটাকে cos থিটা আর একবার যে sin থিটা দিয়ে লিখে দেন কি করতে পারো, ওটা অ্যাঙ্গেল আনতে পারো। সো ওটার অ্যাকুরেট হয় বেশি। সো যাই হোক, এখন ওই 3 নম্বরে যেটা চাইছে ওটা হচ্ছে গিয়ে তোমার এফিসিয়েন্সিটা। সো अगेन প্রথমে আই স্কয়ার আর লসটা বের করব। সো লস, আচ্ছা লস মানে এটা জাস্ট আই স্কয়ার জেড টা বের করি, 3 আই স্কয়ার। আচ্ছা পি এল টাই লিখলাম, ট্রান্সমিশন লাইনে পি লাইন ইজ ইকুয়াল টু 3 আই স্কয়ার আর। এখানেও দেখো ওই যে আর ই কিন্তু ইউজ করছে অনলি রিয়েল পার্টটা। সো 3 ইনটু এটা ম্যাগনিটিউড। ও বাই দ্য ওয়ে, এখানে যদি অ্যাঙ্গেলও আনো তাইলেও হচ্ছে তুমি ইসে করবা, মানে ম্যাগনিটিউডটা নিয়ে কাজ করবা। সো 81.36 মাল্টিপ্লাইড বাই রেজিস্টিভ ইসের যত ছিল 5.31 ছিল, আই গেস দেখে আসি 5.31 ছিল, রাইট?
যেটা করলে আসে 105.447 কিলোওয়াট। আর কি থাকে বাকি? আমাদের ট্রান্সমিশন এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি আমরা জানি যে পি আর ওভার পিএস। এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু পি আর রিসিভিং এন্ডেরটা ডিভাইডেড বাই সেন্ডিং এন্ডেরটা, ঠিক আছে, ইনটু 100। সো সেন্ডিং এন্ডটা কি? বেসিক্যালি এই যে পি লাইন প্লাস পি আর, রাইট? সো জাস্ট পুরোটা তাহলে অ্যাড হবে। সো আমাদের ডিভাইডেড বাই 3600 প্লাস হচ্ছে এটা। বাই দ্য সেন্ডিং এন্ড পাওয়ার যদি দেয়া থাকে তাহলে ডিরেক্টলি ওই সেন্ডিং এন্ড পাওয়ারটা বসাইলেই হয়, যে এত মেগা ওয়াটের একটা জেনারেটর আছে সাপোজ, তাইলে আর কি ইজি হয়ে যায় ওই জিনিসটা, এত কিছু করা লাগবে না। তখন দেখবো ওই যে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল সবকিছু অ্যাকাউন্টে নিয়ে ওরা ওই মেগাওয়াট ক্যালকুলেশনটা করছে। যাক, অত ডিপে না যাই, যেটুকু আছে ম্যাথমেটিক্যালি দেখি। সো 100% ইকুয়াল টু কত হবে? এটা 97.15 হয়। সো এটাও ভালো, 90% এর উপরে অনেক ভালো, বাট আনরিয়ালিস্টিক অনেক। 70% এর উপরে কখনো চায় না। সো যাই হোক, এই তিনটাই আসলো তাইলে। সো এখানে যদিও লাইন কারেন্ট বলছে পরে, বাট ওই তো পরে আগে ডাজন্ট ম্যাটার, তোমার বের করলেই হচ্ছে। সেখানে একটু ট্রিক পার্টটা ছিল। হ্যাঁ বলো। ভাইয়া ভিআর এর যে ভ্যালু দুইটা আসার কথা না? ভিআর এর ভ্যালু, ও আচ্ছা, এখানে নেগেটিভটা আই গেস অমিট করে দিতে হবে। নেগেটিভটা অ্যাকাউন্টে নেয় নাই। আচ্ছা, এটা একটু শিওর হয়নি। ওই তোমাদের কে এর মতো আই গেস ভোল্টেজ নেগেটিভ আছে, ভোল্টেজ নেগেটিভ আসা পসিবল, বাট জিনিসটা হচ্ছে আমরা যেহেতু এখানে ভিএস কে ধরে করতেছি, এটাও পজিটিভে আসার কথা। হ্যাঁ নেগেটিভে আসবে আই গেস। একটা নেগেটিভে আসবে, এখানে যেহেতু মাইনাস আছে একটা নেগেটিভ আসার কথা। দুটো পজিটিভ আসলে আসলে সমস্যা হইতো। আসবে না যদিও, বাট বলতেছি মানে দুটো পজিটিভ আসলে তখন আর কি দেখা যাচ্ছে যে মানে চুজ করতে হতো যে কোনটা নেই, তখন মানে দুইবার করা লাগে। আই গেস এখানে এটা কখনো হবে না, বাট ওই যে মসফেটের ম্যাথে আমরা করছিলাম, যখন আর কি দুইটা ভোল্টেজ আসছে, দুইটারই ভ্যালু পজিটিভ অথবা দুইটারই ভ্যালু নেগেটিভ, তখন হচ্ছে দুইটাকে নিয়ে কাজ করতে হয়েছে যে যেটা আমার কন্ডিশনটা স্যাটিসফাই করে অথবা হচ্ছে আমাদের অ্যাজাম্পশনটাকে স্যাটিসফাই করে, রাইট? তো আই ডোন্ট থিংক এখানে ওই কেসটা, ওখানে আই গেস নেগেটিভই আসছে আরেকটা, দ্যাটস ওয়াই ওটা অমিট করে দেওয়া হয়েছে। একটু করে দেখতে হবে। কত আছে দেখি, করেই দেখি। 1 minus 19.052, আর আচ্ছা পরেরটা অনেক হিউজ একটা নাম্বার, 3580000, তিনটা জিরো। সেটা তো কমপ্লেক্স চলে আসছে কেন? ও আচ্ছা, এটার ও আচ্ছা, ইন্টারেস্টিংলি এটার দুইটা ভ্যালু আর কি এই কমপ্লেক্সে আসে। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট ভ্যালুটা ধরছে মনে হয়, সেখানে কমপ্লেক্সে আসে সলিউশনটা। এটা একটু আমি নেক্সট ক্লাসে তাহলে ডিসকাস করবো না যে কোন কমপ্লেক্স ভ্যালুটা নিচ্ছে। আচ্ছা, এখানে নেগেটিভ ভ্যালু আসে বলতে একটার ইমাজিনারি পার্ট নেগেটিভে আসে আর একটার হচ্ছে ইমাজিনারি পার্টটা পজিটিভে আসে, বাট ম্যাগনিটিউড সেম, ঠিক আছে? তো জি ভাইয়া। আসলে দুইটাই সেম ভ্যালু আসে। আচ্ছা, আমি লিখে দিই যে কত আসে এখানে, ঠিক আছে, ভিআর এর ভ্যালু। আচ্ছা, আমার অ্যাকচুয়ালি প্রথম কথাটা রং ছিল যে এখানে একটা নেগেটিভ একটা পজিটিভ আসবে না, এটা কমপ্লেক্সে আসবে, ঠিক আছে? সো প্রথমটা যেটা আসে সেটা হচ্ছে 9.526 প্লাস 3370। আচ্ছা, গুড কোয়েশ্চেন, অ্যাকচুয়ালি আমি এটা কখনো ক্যালকুলেট করে দেখিনি। 15, বাট সেম যেহেতু আসছে মনে হয় পরীক্ষা এরকম আসছিল বা সামথিং, সো আমরা ওই যে ম্যাগনিটিউডটাই নিছি। তো এখানে আসে হচ্ছে 1.5, এটা হচ্ছে জে, মানে এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারটা, ঠিক আছে? আর আরেকটা ভ্যালু যেটা আসে ওটাও এক্সাক্ট সেম, বাট মাইনাস আসে মাঝখানে। সো ভিআর ইজ ইকুয়াল টু কত? 9.526, এখানে জাস্ট মাইনাস 3370, এক্সাক্ট সেম, মানে কোনো ডিফারেন্স। সো তার মানে আমি যদি ম্যাগনিটিউড নেই, ম্যাগনিটিউড নিলে কত হবে? মানে পিথাগোরিয়ান থিওরেম ইউজ করে 9.52 স্কয়ার আর প্লাস এখানে মাইনাস দিই বা প্লাস দিই, ইট ডাজন্ট ম্যাটার, আমরা ইউজুয়ালি ম্যাগনিটিউডে, ঠিক আছে, এটাও স্কয়ার হবে। তার মানে প্লাস দিই মাইনাস দিই একই কথা, সো এটা ম্যাটারই করে না আমার। সো তার মানে ম্যাগনিটিউড আলটিমেটলি যেটা আসবে ওটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার।
ঠিক আছে। সো 18.435 এটারই ম্যাগনিটিউড। তাও আমি একটু ভেরিফাই করে নেই যে এটা ঠিক আছে কিনা। 9.5 হ্যাঁ, অন্য ভ্যালু আসে। অন্য ভ্যালু আসে? তাহলে আমি ক্যালকুলেশনে রং করছি কোথাও। 3370 আসে। আচ্ছা, ক্যালকুলেশন আমি কোথাও ভুল করতে পারি, একটু দেখি। b স্কয়ার 19, এখানে লেখা ঠিক আছে। এখানে কিন্তু 19.052 যেটা আসে এটা কিন্তু অ্যাকচুয়ালি কিলো ভোল্টে, তার মানে এখানে দশমিকটা হবে না আর কি, ভুল লিখছি আমি। এটা আর কি দুইটাই ভুল হয়েছে লেখা। আচ্ছা, এটা মনে হয় স্কেল আপ হয়ে যাবে। ঠিক আছে, আরেকবার তাহলে সলভ করি। এখানে এটা কিন্তু কিলো ভোল্টেজ ছিল, এই সাইডের জিনিসটা। এটা কিন্তু 19.052 না হয়, এটা কিন্তু কিলো ভোল্ট হতো, মানে 10⁻³ ছিল। সেটাকে জাস্ট 19,055 লিখলেই হয়। যেহেতু এখানে আমি ভিআর এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে কেভিতে, এখন আই গেস মিলবে। তো এখন এটা তো 1 আছে নাকি এটা 10⁻³? আচ্ছা না, ওটা 10⁻³ হবে। আচ্ছা, আরেকবার করে দেখি। 19.5052 11 35 800। ও আচ্ছা, এখন তো রিয়েলি আসতেছে, আমি ভুল দিছি তো। আচ্ছা যাই হোক, এটা এত নাই, তো কাহিনী নেই। এখন মনে হয় একটা মাইনাস আর একটা প্লাস আসতেছে না? না, তাও তো একটা না, বড় একটা দুইটাই ভ্যালু আসতেছে, বাট ভ্যালু ডিফারেন্ট। ভ্যালু ডিফারেন্ট আসে না, দুটোই পজিটিভ আসে। আচ্ছা, তো এটা আসে 18.453, ওরা হচ্ছে বড়টাই নিছে 435, সরি 435 কেভি আসে। আর একটা আসে হচ্ছে 616 কেভি আসে। আচ্ছা হ্যাঁ, দুইটাই পজিটিভ, তো বড় ভ্যালুটা নিছে না? এটা একটু স্যারের কাছে আস্ক করে নিব। আমি শিওর না এখন যে কেন নিছে, বাট আই গেস আচ্ছা, বেশি বড় হইলে আসলে সমস্যা হতো। মানে আমার লজিকটা ছিল যে এখানে যেহেতু 33, বা হচ্ছে এটাকে যদি আমি কনভার্ট করি 19, তার মানে এখানে ধরো 19 এর বড় যদি কোনো ভ্যালু থাকতো, 30 আসতো সাপোজ, তখন ওটাকে অমিট করে দিতাম, কারণ ওটা তো পসিবল না আসা। আর একটা ভ্যালু যদি রেঞ্জের ভিতরে আসতো, সাপোজ 15, তাইলে ওটাকে নিতাম। বাট এখানে দুইটাই আর কি আমার পসিবল ভ্যালু। সো 18 ও আমার পসিবল হলো, আবার 616 ও পসিবল হলো। সো যেটা ক্লোজ আর কি ওটা নিছে আমার মনে হয়। ঠিক আছে, এটা একটু স্যারের কাছ থেকে শিওর হয়নি, আমি কাল কাজ করবো, আমি নেক্সট ক্লাসে বলে দেবো না যে কেন। বাট আমি যেগুলো আগে বললাম ওগুলো কিন্তু আসার পসিবিলিটি থাকতে পারে। আই ডোন্ট নো এটা এই কেভিএল থেকে এক্সাক্ট আসবে কিনা। মানে আমার মনে হয় যে এই জায়গায় অলওয়েজ মাইনাসই আসবে, তাহলে দুইটি পজিটিভ ভ্যালু আসার কথা। বাট যদি ওরকম কমপ্লেক্স আসে তাহলে সেম হয়। একটু আগেই দেখলাম যদি এখানে ভ্যালু ছোট থাকতো তাহলে গিয়ে সি হয়। দুইটি কমপ্লেক্স আসে বাট ম্যাগনিটিউড সেম থাকে, অথবা একটা ডিরেক্ট মাইনাসে চলে আসতে পারে যদি এখানে প্লাস বা সামথিং থাকতো। সো তখন ওটা করে দিই। এটা আমার মনে হয় যে ক্লোজেস্ট ভ্যালু পাওয়ারের এখানে পজিটিভ, দুইটাই পজিটিভ আসে। এটাই ক্লোজে, এটাই মেক সেন্স করে বেশি। এটা 616 যদি ধরি, আচ্ছা এটা কি কেভিতেই আসে না? না, এটা এটা কেভিতে আসে না, এটা জাস্ট ভোল্টে আসে। সো ইট ইজ ভেরি লো, দ্যাটস ওয়াই এটা নেয় না। কারণ তাইলে বাকি ভোল্টেজ আমার যাইতেছে সব লাইনের লসের কারণে। ঠিক আছে, সো এফিসিয়েন্সি দেখা যায় খুবই কম আসতো। সো আনরিয়ালিস্টিক একটা ভ্যালু, দ্যাটস ওয়াই ওটা নেয় না। সেখানে রেশনালটা বলে নাই। সো আপাতত জাস্ট এটাই আমার রেশনাল যে কেন নিছে এটা। সো যাই হোক, শর্ট ট্রান্সমিশন একটা সময় আছে, একটা দেখি। আচ্ছা থাক, আজকে না দেখি, আমরা নেক্সট ক্লাসে মিডিয়াম ট্রান্সমিশন লাইন দেখবো না। শর্ট ট্রান্সমিশন লাইনে এর বাইরে কিছুই নাই। তোমার হচ্ছে প্যারামিটারস মিসম্যাচ থাকতে পারে, যেমন হচ্ছে এখানে রিসিভিং এন্ডের সাইডে থাকতে পারে, আবার হচ্ছে সেন্ডিং এন্ড সাইডে সব দেয়া আছে, তখন ক্যালকুলেট করতে হবে। তোমার তো গোল থাকবে কি, আমার কারেন্ট বের করলে আমি এই ট্রান্সমিশন লাইনের ভিতরে ভোল্টেজ ড্রপটা বের করতে পারি, দেন আমি কেভিএল দিয়ে সলভ করতে পারি। সো এভাবে করবা। ঠিক আছে, আই গেস এখানে আর কোনো তেমন ভেরিয়েশন নাই, সবই সেম। ও আচ্ছা, আরেকটা আছে 10.6, এটা পুরোটাই দেখি আমরা। এখানে একটা জিনিস এক্সট্রা চাইছে, সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। উপরের গুলোরও সব পাওয়ার ফ্যাক্টর ডিটারমাইন করা পসিবল, বাট চাই নাই আমাদের ওখানে। ঠিক আছে, এ শর্ট 3 ফেজ ট্রান্সমিশন লাইন উইথ এন ইম্পিডেন্স 6 + j8 ওহম পার ফেজ। সো সবকিছু দেয়া আছে, আর সেন্ডিং এন্ড রিসিভিং এন্ড ভোল্টেজেসও দেয়া আছে। সো দুইটাই দেয়া আছে। এখানে চাইছে কি, পাওয়ার আউটপুট এন্ড সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর। এই জিনিসটা একটু নতুন চাইছে আমাদের। ঠিক আছে, বাট আগের গুলো কিন্তু আমরা সবকিছুই বের করছি। সো চাইলে সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টরটা বের করা যায়। তো কি করছে, ওই সবগুলোকে আগে তো ওই ফেজ ভোল্টেজে নিছে, লাইনে রাখে নাই।
দেন হচ্ছে কারেন্টটা বের করছে, এই যে কারেন্ট বের করছে। তো আমরা ওই যেটা বলছি, কারেন্টটা বের করলে আমি ওই যে কেভিএল করে ওখান থেকে আর কি সবকিছু ক্যালকুলেট করতে পারবো। তো কারেন্টটা বের করছে, দেন পাওয়ার আউটপুট তো ওটা সহজ, P ইজ ইকুয়াল টু 3 VI cos theta। কখন এটা 3 হয় আর কখন এটা √3 হয়? VI cos theta, দুটো কিন্তু সেম সূত্রই অ্যাকচুয়ালি। সো এটা হচ্ছে যখন তুমি ফেজ ভোল্টেজ ধরবা তখন 3 দিয়ে গুণ হবে, আর এখানে যখন লাইন ভোল্টেজ ধরবা তখন √3 দিয়ে গুণ হবে। সো এটা খেয়াল রাখো। সেখানে এই যে ভিআর যেটা ধরছে এটা হচ্ছে তোমার ফেজ ভোল্টেজ, এই যে এটা ফেজ ভোল্টেজ। কিন্তু আবার যদি আমি 110 ধরতাম তাহলে এখানে √3 হতো, কারণ এই ভিএল ই তো অ্যাকচুয়ালি তোমার কি √3 VS cos theta না। সো √3 গুণ দিলে 3 হয়ে যায়, অথবা এখান থেকে √3 ভাগ হয় আর কি, ওই একই কথা দাঁড়ায় আলটিমেটলি। সো যাই হোক, এটা খেয়াল রেখো যে কখন 3 আর কখন √3। তো ওই পাওয়ার আউটপুটটা বের করছে, এন্ড সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টরটা কিভাবে, তোমার VR cos theta প্লাস IR ডিভাইডেড বাই VS। তো এখানে cos রিসিভিং এন্ড সাইডের পাওয়ার ফ্যাক্টরটা, এন্ড প্লাস IR হচ্ছে ওই যে ই সাইডটা নিছে, জাস্ট রিয়াল পার্টটা নিছে, দেন ডিভাইড করছে। আচ্ছা, সো পাওয়ার ফ্যাক্টর অ্যাকচুয়ালি জিনিসটা কি, সেটা হচ্ছে P রিসিভিং এন্ড ভার্সেস P সেন্ডিং এন্ড আর কি। সো তুমি যতটা সেন্ড করতেছো তার কত পার্সেন্ট রিসিভিং এন্ডে পাইতেছো। সো আমি যদি 10 ভোল্ট পাঠাই, পাই যদি 9 ভোল্ট, তাহলে এটা 0.9 হয়, তার মানে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 9 ভোল্ট। ঠিক আছে, এই লজিকে আর কি। আমি কিন্তু ওই ইসে যাইতেছি না, ফেজ ডিফারেন্সে বা ওইদিকে যাইতেছি না, আমি জাস্ট পাওয়ার থেকে এটা ডিটারমাইন করার ট্রাই করতেছি। সো সেন্ডিং এন্ডের থাকে মানে রেশিওটা আর কি, বেসিক্যালি কত পার্সেন্ট যে পৌঁছাইতেছে। সেখানে 9 এর জায়গায় যদি 10 হইতো তাহলে কি হতো, পাওয়ার ফ্যাক্টর 1, তার মানে কি ইউনিটি। ঠিক আছে, সো এখানে ওই কাজটাই করছে যে ভোল্টেজ পিআর, আচ্ছা এটা তো পাওয়ার, বাট পাওয়ারটা আমি যদি ভিআর cos theta প্লাস আইআর, আর যদি ভিআই যদি আমি লিখি তাহলে ওই যে আই, এখানে আই স্কয়ার আর, যদি পাওয়ারে কনভার্ট, আমি এখানে সূত্রটা পাওয়ারে লিখতেছি এটার সাথে মিলানোর জন্য। পিআর মানে এটা না, রিসিভিং এন্ডে হচ্ছে ভিআর cos theta আর প্লাস আই স্কয়ার আর, মানে আমি যতটা ই করতেছি এই রিসিভিং এন্ড সাইড আছে। রিসিভিং এন্ড বলতে এই পার্সপেক্টিভে, এই পয়েন্ট থেকে এই পাশটা পুরোটাই রিসিভিং এন্ড, মানে ও পাওয়ার রিসিভ করতেছে, ও রিসিভ করতেছে, ও রিসিভ করতেছে, অলদো দেয়ার ট্রান্সমিশন লাইন, আর ও হচ্ছে সেন্ডিং সাইড। সো দ্যাটস ওয়াই উপরে আর কি পুরোটা যোগ দিছে VR I cos theta। অ্যাকচুয়ালি এই আইটা কমন নিয়ে ক্যান্সেল আউট হয়ে গেছে, ওটা আর কি ইম্পর্টেন্ট না। বাট দ্যাটস ওয়াই এখানে ভোল্টেজ পাওয়ারের সাথে মিলতেছে না, যদিও পাওয়ার ফ্যাক্টর বলছে, আমরা কেন এখানে ই করতেছি, রাইট? তো এই cos theta টা অ্যাকচুয়ালি VS cos theta টা এখান থেকে এখানে গেছে। ঠিক আছে, এখানে কিন্তু একটা cos theta ছিল, ওইটাই আর কি cos theta গেছে, ওইটাই তো বের করতে চাইতেছে, ওইটা আর কি লেফট হ্যান্ড সাইডে গেছে। সো যাই হোক, ওইটা দিয়ে আর কি বের করছে 0.88 ল্যাগ। সো বেসিক্যালি ওই পাওয়ারের রেশিওটাই করছে এখানে 0.9 আসার কথা, মানে ওই তো 0.88 আসছে এখানে, পাওয়ার ফ্যাক্টরটা এমনি বের করে। সো মনে রাখবে এটা, এই সূত্রটা আসছে কোথা থেকে, পাওয়ার থেকে। ঠিক আছে, আর ওই আইটা কি হয়েছে, ক্যান্সেল আউট হয়ে গেছে, দ্যাটস ওয়াই এখানে আই স্কয়ার আর নাই, আর এখানেও একটা আই থাকার কথা, এখানেও একটা আই থাকার কথা, যেহেতু এটা সিরিজে সবগুলো আই কমন নিয়ে ক্যান্সেল আউট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আর এই cos theta s টা কি অ্যাকচুয়ালি এখানে ছিল, তুমি লিখি PF ইকুয়াল টু, আচ্ছা এটা না লিখি, জাস্ট cos theta s টা মানে এই জায়গায় ছিল, ওটা ডেরিভেশন করতে সময় লাগবে, এটা হচ্ছে এখানে গেছে আর কিছুই না। ঠিক আছে, এই পাশে মানে ভাগ থাকলে গুণ হয়। তো যাই হোক, এটা মানে পাওয়ার থেকে আসছে, এটা মনে রাখা ইনাফ। এন্ড এখানে অলসো রিয়াল পার্ট নিছে, আর এখানে বাদ বাকি যা আছে সবগুলো তোমার কি ভোল্টেজ নিছে, এই লাইন ভোল্ট ফেজ ভোল্টেজটা নিছে। তো তুমি এখানে লাইন ভোল্টেজ নিয়ে করলেও আর কি হয়, দুইটাই লাইন ভোল্টেজ থাকবে, তার মানে √3 ফ্যাক্টর হয়ে যাবে। বাট এখানে কারেন্টটাও তাহলে ডিফারেন্ট হবে। তো যাই হোক, আমরা এখানেই রাখি শর্ট ট্রান্সমিশন লাইনে, আমরা কুইজের কোশ্চেনটা নিয়ে ডিসকাস করি। তো কুইজের কোশ্চেন যেটা তোমাদের আসছে ক্যাপাসিট্যান্সের জন্য, ইন্ডাকট্যান্স এন্ড স্ট্রিং এফিসিয়েন্সি দুইটাই আসছে, বাট হচ্ছে কমন ছিল ম্যাথ, বাট ট্রিকটা ছিল তোমাদের ইসের জন্য, আমি সলভ করছিলাম। তো ট্রিকটা মেইনলি যেখানে ছিল যে এখানে পার তোমাদের যে ইন্ডাকট্যান্সটা আসবে এটা হচ্ছে পার মিটারে আসবে। সো এটাকে 100 কিলোমিটার দিয়ে গুণ দিতে হবে বেসিক্যালি, আর কিছু না। সো এখানে হেনরি চলে আসে, হেনরি পার কিলোমিটার কিন্তু হবে না, কারণ এটা কি 100 কিলোমিটারের জন্য কত আর কি কত